মৌলিক সংস্কারের ১৯ বিষয়ে ঐকমত্য। জাতীয় সনদের আইনি ভিত্তি চায় জামাত, এনসিপি। গেজেট প্রকাশের পক্ষে বিএনপি। বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক হবে আরেক দফা আলোচনায়। একমাত্র জামাতকেই কিনতে পারেনি আওয়ামী লীগ, বাকিদের নানা প্রলোভনে হাত করে শেখ হাসিনা সরকার, দাবি গোলাম পরোয়ারের। নিশ্চিত পতন ঠেকাতে চাপানো হয় নিষিদ্ধের খড়গ। ডাকসু নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনার সব প্যানেলেই থাকছে গণ অভ্যুত্থানের পরিচিত মুখ। নারী ও সংখ্যালঘু প্রতিনিধি নিশ্চিতে জোর, ফ্যাক্টর হতে পারে স্বতন্ত্ররাও। এখনো বিবর্ণ মাইলস্টোন ক্যাম্পাস। কাউন্সেলিংয়ে ধীরে ধীরে কাটছে শিক্ষার্থীদের মানসিক ধকল। বিষণ্ণতা থেকে সন্তানকে বাঁচাতে দ্রুত পাঠদান চালুর অনুরোধ বাবা মায়ের। এবং ৬ মাস পর্যন্ত একমাত্র খাবার হিসেবে মায়ের দুধ পাচ্ছে না ৪৭% শিশু। বেড়ে উঠছে পুষ্টিহীনতা নিয়ে। ব্রেস্ট ফিডিং এর পরিবেশ তৈরিতে রাষ্ট্রীয় উদ্যোগের তাগিদ। ভোরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। মৌলিক সংস্কারের ১৯ বিষয়ে ঐকমত্যের মধ্য দিয়ে শেষ হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সংলাপ। শেষ দিনে বিএনপি সহ কয়েকটি দলের নোট অফ ডিসেন্ট সহ উচ্চকক্ষে ১০০টি আসনে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু সিদ্ধান্ত নেয় কমিশন। সনদের আইনি ভিত্তি নিশ্চিতের দাবি জানায় জামাত, এনসিপি সহ বেশিরভাগ দল। অন্যদিকে সব দলের স্বাক্ষর করা সনদ আইনের ঊর্ধ্বে বলে মত দেয় বিএনপি। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পরবর্তীতে আলোচনার কথা জানান কমিশনের সহসভাপতি। প্রথম ধাপে ৪৪টি আর দ্বিতীয় ধাপে ২৩টি বৈঠক, দীর্ঘ আলোচনা আর যুক্তিতর্ক উপস্থাপন। অবশেষে পর্দা নামল রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক সংলাপের। মৌলিক ১৯টি সংস্কারের মধ্যে সর্বসম্মতভাবে ৯টি বিষয়ে হয়েছে ঐকমত্য, আর ১০টি বিষয়ে বিএনপি ও অন্যান্য দলের নোট অব ডিসেন্ট সহ পাশ হয়েছে কমিশনের প্রস্তাবনা। শেষ দিনে রাষ্ট্রের মূলনীতি, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার, উচ্চকক্ষ গঠন, নির্বাচন পদ্ধতি সহ বহু বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিশন, যার মধ্যে রয়েছে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ১০০ আসনে নির্বাচন সহ বেশ কিছু বিষয়। রাষ্ট্রের বর্তমান মূলনীতি বাদ দেয়ায় বৈঠক বয়কট করে ৫টি বামধারার দল ও গণফোরাম। আর ঐকমত্যের স্বার্থে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থেকে সরে আসার কথা জানায় কয়েকটি ইসলামী দল। নোট অফ ডিসেন্ট দিয়ে এ ধরনের কোনো মৌলিক বিষয় আমরা থাকবো না, এই জন্য বর্জন করে এসেছি। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা সংবিধানে উল্লেখিত রাখার জন্য মূলনীতি হিসাবে এটা আমরা দাবি করি, কিন্তু ঐক্যমতের স্বার্থে এই প্রস্তাবের সাথে আমরা একমত হয়েছি। শেষ দিনে বেশি আলোচনা হয় সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। সনদের আইনগত ভিত্তির দাবি জানায় এনসিপি সহ বেশিরভাগ দল। নির্বাচনকে পিছিয়ে দিতে সংস্কার বিলম্বিত করার চেষ্টা হিসেবে আইনি ভিত্তিকে পাশ কাটানো ষড়যন্ত্র হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলে জামায়াত। ভবিষ্যতে কোনো আলাদা সরকারের কাছে সে বাস্তবায়নের দায়িত্বভার অর্পিত হয়, তাহলে নানা ধরনের আশঙ্কার জায়গা তৈরি হতে পারে। সংস্কারকে আইনি ভিত্তি দেওয়ার না দেওয়ার পাশ কেটে চলে যাওয়ার যে প্রবণতা, এটা আমাদের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে এক ধরনের ষড়যন্ত্র কিনা এই ব্যাপারেও আজকে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। বিএনপি বলছে সনদে সবাই একমত হয়ে যে প্রতিশ্রুতি দেবে তা আইনের ঊর্ধ্বে। সরকার চাইলে গেজেট প্রকাশ করতে পারে বলেও মত দেন তিনি। সবাই এখানে একমত হয়ে যে প্রতিশ্রুতি দেবে এটা অ্যাবাভ ল, মোর দেন ল। আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি চায় সরকার সেটা গেজেট নোটিফিকেশন করতে পারে। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি জানান আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া সনদ পৌঁছে যাবে দলগুলোর কাছে। বাস্তবায়নের সুনির্দিষ্ট পথ চিহ্নিত করতে পরবর্তীতে আলোচনার কথা জানান অধ্যাপক আলী রিয়াজ। ১৯টি বিষয়ে আমরা ঐকমত্য এবং সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। একটা প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলগুলো, যেগুলো বাস্তবায়নের পথ কি হবে, সেগুলো নিয়েও বিভিন্নভাবে আলোচনা হবে। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দাবি ওঠে পুরো রাষ্ট্র কাঠামো সংস্কারের। তারই ধারাবাহিকতায় ১৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। মতামতগুলো কিভাবে পাওয়া গেছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিন পেরিয়ে রাতেও চলছে রাজধানীর শাহবাগ অবরোধ কর্মসূচি। সকাল থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ সময় জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন সহ বিভিন্ন দাবি জানান জুলাই যোদ্ধারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এদিকে শাহবাগে যান চলাচল বন্ধ থাকায় রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট।
দিন পেরিয়ে রাত, দাবি আদায়ে চলছে মুহুর্মুহু স্লোগান। কখনো প্রতিবাদী গান, আবার কখনো বক্তব্যে তুলে ধরা হচ্ছে জুলাইয়ের স্মৃতিকথা। বছর পেরিয়ে আবারও শাহবাগে জুলাই যোদ্ধারা। এবার দাবি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধানে যুক্ত করার। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না বলে ঘোষণা শহীদ পরিবারের সদস্য ও আহতদের। ততক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র এবং সনদ প্রণয়ন করা না হবে, বাস্তবায়ন করা না হবে এবং এই প্রতিশ্রুতি দেওয়া না হবে যে জুলাই ঘোষণাপত্র এবং সনদকে আমরা স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করব, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এর আগে বৃহস্পতিবার সকাল 11টার পর শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। বৃষ্টি উপেক্ষা করে দিতে থাকেন নানা স্লোগান। আন্দোলনকারীরা বলেন, জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই রাজপথে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও অগ্রগতি হয়নি বলেও অভিযোগ তাদের। তিনটা দাবি, এক হলো আমাদের জুলাই ঘোষণা, এক হলো আমাদের জুলাই সনদ, আর তৃতীয় দাবি হলো আমাদের সুচিকিৎসা। অসুস্থ রোগী তারা বেডে শুয়ে রয়েছে, কোনো চিকিৎসা পাচ্ছে না। এদিকে শাহবাগে দিনভর যান চলাচল বন্ধ থাকায় রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে দেখা যায় চলাচলকারীদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ফাঁসিবাদ যেন আর মাথা চাড়া দিতে না পারে সেজন্য নারীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সরকার গঠনের সুযোগ পেলে 50 লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে দ্রুত সংস্কার শেষ করে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যথায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান ক্ষুণ্ণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। আমরা একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় স্মরণ করা হয় আন্দোলনের শহীদদের। সম্মাননা তুলে দেওয়া হয় নিহত ও আহতদের পরিবারের হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া জরুরি। কাঁদা ছোড়াছুড়ির সীমা অতিক্রম না করারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। দ্রুত মৌলিক সংস্কার শেষে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তারা দেশকে পুরো নতুন একটা আপনার ওই দেশ তৈরি করতে, এটাকে ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান, খুব ভালো কথা। কিন্তু আমরা তো চাই যে সেটা জনগণের মধ্য থেকে আসুক। আমরা তো চাই যে সেটা জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে। রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে। এই বোঝাপড়া না থাকলে এই যে আমরা কাদা ছোড়াছুড়ি করছি, গণতন্ত্রের কাদা ছোড়াছুড়ি হবে, অনেক অনেক কথা আসবে, কিন্তু একটা সীমা থাকা দরকার। এদিন বিকেলে আইনজীবী ফোরাম আয়োজিত স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সম্মান ক্ষুণ্ণ হতে পারে। সবাই ঐক্যবদ্ধ না থাকলে আরেকটা 1-11 ঘটা অসম্ভব কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু 1-11 মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। ফেব্রুয়ারি শুড বি দ্য ডেডলাইন। এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ হবার সম্ভাবনা থাকে। এদিকে জুলাই শহীদদের স্মরণে মহিলা দল আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া না দিতে পারে সেজন্য নারী সমাজকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এ ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে প্রথম পর্যায়ে 50 লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। কিছুদিনের মধ্যে নির্বাচনের সময় নিয়ে ঘোষণা আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরেক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী ৫-৬ দিন সরকারের জন্য গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। সাবেক প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়া এবং অন্তর্বর্তী সরকারের ১ বছর পূর্ণ হতে আর মাত্র কয়েকদিন বাকি। এ অবস্থায় আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং দৈনন্দিন কাজের অগ্রগতি তুলে ধরতে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ১৫,০০০ রাজনৈতিক হয়রানিমূলক মামলা সরকার প্রত্যাহার করেছে বলে জানান উপদেষ্টা। ১৫,০০০-এরও বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছি। কিছুদিনের মধ্যেই আগামী নির্বাচনের সময় নিয়ে ঘোষণা আসবে জানিয়ে উপদেষ্টা বলেন, এবার জনগণের ভোটাধিকার প্রয়োগে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়ার, ভোট দিতে সবাই পারবে। এদিন সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগামী ৫-৬ দিন সরকারের জন্য গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে তিনি বলেন, যা কিছুই হোক প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৫-৬টা দিন আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন প্রফেসর যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। লন্ডনে বলেছি যে এটা ফেব্রুয়ারিতে হবে, তো আমরা সেই জায়গায় এখনো আছি। নির্বাচন সামনে রেখে সহিংসতা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কাজগুলো করেনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ২৪-এর এই দিনে গণসংগীত, পথনাটক, দেয়াল লিখন, স্মৃতিচারণা ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তীব্র সমালোচনার মুখে এদিন ৬ সমন্বয়ককে ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের পরিপ্রেক্ষিতে ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর প্রস্তাব দেয় জাতিসংঘ। রক্তাক্ত জুলাইয়ের ঘটনাবহুল এই দিনের বিস্তারিত থাকছে মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। খুন করা, জেলে ভরা, এইসব আর চলবে না। যুবলীগ, ছাত্রলীগের হাতে পিস্তল, আগ্নেয়াস্ত্র, একজন আন্দোলনকারীর হাতেও আমরা অস্ত্র বা পিস্তল কিছু দেখি নাই। গুলি করার আদেশ দিয়েছে, যারা এর পিছনে ছিল তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি। যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না। ক্যালেন্ডারের পাতায় দিনটি ছিল ১ আগস্ট, কিন্তু স্বজন হারানো, মামলা, হামলা, বুলেট, টিয়ারশেল আর গ্রেফতারে নাজেহাল জনমানুষের কাছে তখনও শেষ হয়নি রক্তাক্ত জুলাই। শিক্ষার্থীদের দাবির সঙ্গে তখন এক কাতারে গোটা দেশ। এ যেন অন্য এক বাংলাদেশ, যার দিকে পুরো পৃথিবী অবাক তাকিয়ে রয়। ছাত্র জনতা এদিনের নাম দেয় ৩২ জুলাই। সকাল থেকে বৃষ্টিতে ভিজে গণসংগীত, পথনাটক, দেয়াল লিখন, স্মৃতিচারণা ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে গোটা দেশ পালন করে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। সমাবেশ করেন অভিনয় শিল্পী ও কলাকুশলীরাও, তাদেরও বাধা দেয় পুলিশ। এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বের করা বিক্ষোভ মিছিল থেকে গোয়েন্দা পুলিশ ৩ শিক্ষার্থীকে আটক করলে শিক্ষার্থীদের ছিনিয়ে নেয় শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শিক্ষক সমাবেশেও শিক্ষকরা বলেন, আর একটি গুলি যেন না চলে, গ্রেফতার না হয়। দুপুরে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয় আন্দোলনের ৬ সমন্বয়ককে। সমন্বয়করা আর নিরাপত্তা শঙ্কায় ভুগছেন না, তাই তাদের চলে যেতে দেওয়া হয়েছে বলে জানায় তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর নাই, প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। এ সময় ২৪ ঘন্টার মধ্যে কোটা আন্দোলন ইস্যুতে আটক সব শিক্ষার্থী ও নিরপরাধীদের মুক্তির দাবি জানায় নাগরিক সমাজ। রাতে সার্জিস আলমের ফেসবুকে দেয়া স্ট্যাটাসে লেখেন, ৬ দিনের ডিবি হেফাজত দিয়ে ৬ জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন?
জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর প্রস্তাব দিলে বাংলাদেশে গঠিত তদন্ত কমিটিকে জাতিসংঘ কারিগরি সহায়তা করতে চাইলে সরকারের আপত্তি নেই জানালেও আলাদা কোনো তদন্ত কমিটিতে সরকারের উৎসাহ নেই বলেও সাফ জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 24-এর এই দিনে শেখ হাসিনা আবারও আন্তর্জাতিক তদন্ত করে আন্দোলনে জড়িতদের বের করা হবে বলে হুঁশিয়ারি দেন। আর ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের জন্য বিশ্বের বহু দেশে ডক্টর ইউনূসের আহ্বান রাষ্ট্রদ্রোহিতা ও সংবিধান পরিপন্থী। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশে একটা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করার জন্য বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে। তার এই ধরনের বক্তব্য কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিক। সন্ত্রাস বিরোধী আইনে এদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী শাসনের 15 বছরে একমাত্র জামাতকেই শক্ত বিরোধী পক্ষ মনে করত আওয়ামী লীগ, এমন দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, নিশ্চিত পতন ঠেকাতেই জামাত শিবিরকে নিষিদ্ধ করতে বাধ্য হয় শেখ হাসিনার সরকার। তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের নানা অজানা কথা। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। জুলাইয়ের ছাত্র আন্দোলন যখন গণ আন্দোলনের রূপ নিতে থাকে, তখন ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে তৎকালীন আওয়ামী সরকার। আন্দোলন দমনে উপর্যুপরি চাপের এক পর্যায়ে নিষিদ্ধ ঘোষণা করা হয় বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি। জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। এর আগে আন্দোলনে যখন টালমাটাল গোটা দেশ, রক্তে রঞ্জিত রাজপথ, তখন আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের জোট থেকে দাবি ওঠে জামায়াত নিষিদ্ধের। এ দাবির আইনগত ভিত্তি কি? সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান জোট নেতারা। যা বলার আমরা বলছি, এর বাইরে কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই। কিন্তু নিষিদ্ধ ঘোষণার পূর্বেই শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দলটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে পুলিশ। জামাত সেক্রেটারির দাবি, সরকারি সংস্থাগুলো জুলাই আন্দোলনে জামাত শিবিরের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছিল আগেই। জামাত শিবির কিন্তু নিষিদ্ধ করার কথা বহু বছর থেকে হয়ে আসতেছে, তখন তো করেনি। হোয়াই নাও, কেন এখন করা হলো? একেবারে তার পতনের চূড়ান্ত মুহূর্তে কেন? তার অর্থ হলো এই যে সরকারের সমস্ত গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসবি বলেন, ডিবি বলেন, প্রচুর এজেন্সি আছে, তাদের কাছে কিন্তু কারেক্ট রিপোর্ট তারা কালেকশন করার চেষ্টা করেছে যে এই যে আন্দোলনে অপ্রতিরোধ্য রূপ লাভ করলো, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, টিকতে পারছে না, পুলিশ আর্মি কপারেশন করছে না, এই চরম পরিস্থিতি কি কারণে, কাদের নেতৃত্বে, কারা এর পেছনে? এটা কি সরকারি গোয়েন্দারা কোনো ওয়ার্ক করেনি? নিশ্চয়ই করেছে। এবং তারা রিপোর্ট দিয়েছিল যে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে মূল ভূমিকায় ইসলামী শক্তি, ইসলামী ছাত্র শিবিরকেই তারা মূলত পেয়েছে। সরকারে থাকার 1.5 দশকে একমাত্র জামাত ইসলামীকেই আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী পক্ষ মনে করত বলে দাবি গোলাম পরওয়ারের। জানান, নিশ্চিত পতন ঠেকাতে তাদেরকে নিষিদ্ধ করতে বাধ্য হয় আওয়ামী সরকার। অন্যদেরকে কেনা যায়, ম্যানেজ করা যায়, টাকা দিলে আসে, সিট দিলে আসে, জামিন দিলে সে আমার দলে আসে। এই বেচা কেনা আর এই আপোষের ব্যবসায় শুধু পারেনি একটা দলকে পারচেস করতে, সেটা হচ্ছে জামাত ইসলামী। সাধারণ ছাত্র জনতা আন্দোলনে অংশ না নিলে দেশে ফ্যাসিবাদের পতন সম্ভব ছিল না বলেও উল্লেখ করেন জামায়াত সেক্রেটারি। প্রত্যাশা করেন নতুন বাংলাদেশ হবে সমতা, ন্যায্যতা এবং রাজনৈতিক স্বাধীনতার। ছাত্র জনতার সকলেরই ব্যাপক অংশগ্রহণ ছিল, এটা কোনো নির্দিষ্ট দলের ছিল না। কিন্তু শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর এবার প্রার্থী বাছাই নিয়ে চলছে আলোচনা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারিতে ভূমিকা পালনকারী ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সোচ্চার থাকা পরিচিত মুখকেই প্রার্থী করার কথা বলছে ছাত্র সংগঠনগুলো।
নারী ও সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করে প্যানেল সাজানোর পরিকল্পনা সব পক্ষের। বড় ফ্যাক্টর হতে পারেন স্বতন্ত্র প্রার্থীরাও। শাকির আহমেদের রিপোর্ট। প্রায় ৬ বছর পর ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এবারের নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন তফসিল ঘোষণার পর থেকেই এমন প্রশ্ন শিক্ষার্থীদের মনে। আর প্যানেল গোছানোর পরিকল্পনায় ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। দাবি পূরণ না হলেও তফসিলকে ইতিবাচক আখ্যা দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ইতিমধ্যে স্বাগত জানিয়েছি এবং আমরা অংশগ্রহণ করার জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন আমরা সেদিকে ধাবিত হয়েছি এবং আমাদের প্রস্তুতি আরও বেশ আগে থেকেই ছিল। প্রার্থী হিসাবে আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন। ছাত্রদল বলছে আন্দোলন সংগ্রামে সক্রিয় ও শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যদের নিয়ে প্যানেল দেবেন তারা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিরোচিত ভূমিকা পালন করেছে সাধারণ শিক্ষার্থীদের সাথে, সে ধরনের আমাদের নেতাকর্মী রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের এ পর্যায়ে নেতাকর্মীদের এই ভূমিকাগুলো বিবেচনায় নিয়ে অবশ্যই তাদের পক্ষে অবস্থান নেবে। ছাত্র শিবির প্যানেল থেকে প্রার্থী হতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ও বর্তমান সভাপতি, সেক্রেটারি সহ অনেকেই। গণ অভ্যুত্থানে সামনে থাকা পরিচিত মুখ, নারী ও সংখ্যালঘু সহ সব ধরনের শিক্ষার্থীর প্রতিনিধিত্ব থাকবে এই প্যানেলে। তারাই থাকবে যারা ক্যাম্পাসে অলরেডি পরিচিত, অলরেডি অ্যাক্টিভিজম করছে, অলরেডি সোশ্যাল স্টুডেন্ট ওয়েলফেয়ারমূলক প্রোগ্রামগুলো করছে বা সাংগঠনিকভাবে অ্যাক্টিভ আছে, এখান থেকেই আসবে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বেশ কয়েকজন সমন্বয়ক সহ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ও সদস্য সচিব সহ অনেকেই প্রার্থী হিসেবে আলোচনায় আছেন। আর আলাদা প্যানেল দেওয়ার কথা জানিয়েছে ছাত্র অধিকার পরিষদও। মাইনরিটি বা আরও যারা বিভিন্ন ডাইভার্সিফাইড ব্যাকগ্রাউন্ডের আছে তাদেরও প্রতিনিধিত্ব এখানে থাকবে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সবচেয়ে বড় অংশটি আমাদের প্যানেলে থাকবে। সেই ক্ষেত্রে আমরা নারীদের ভোটের ক্ষেত্রে একটা ইতিবাচক সাড়া পাবো এবং আমাদের প্যানেল এখানে ভালো ভোট পাবে বলে আমরা আশা করি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ওমামা ফাতেমা ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। প্রার্থী হতে পারেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘ মোল্লার বসু। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এখনো বিবর্ণ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। মর্মান্তিক দুর্ঘটনার দুঃসহ স্মৃতি ভুলতে পারছে না শিক্ষার্থীরা। তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য বিশেষ কাউন্সেলিং চালু করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। আছে বিমান বাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্পও। কাউন্সেলিংয়ে ধীরে ধীরে মানসিক ধকল কাটিয়ে ওঠার কথা বলছে শিক্ষার্থীরা। আর অভিভাবকরা বলছেন বাসায় অলস সময় কাটানোয় আরও বেশি বিষণ্ণতায় ভুগছে সন্তানরা। তাই দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর অনুরোধ তাদের। পেরিয়ে গেছে এক সপ্তাহেরও বেশি সময়, কিন্তু এক সময় শিশুদের কলকাকলিতে মুখরিত উত্তরার মাইলস্টোন ক্যাম্পাস যেন এখনো বিবর্ণ। নেই ঘণ্টার শব্দ, কচিকাচাদের হুড়োহুড়ি। স্বপ্নের ক্যাম্পাসে মর্মান্তিক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সহপাঠী আর ছোট ভাই বোনদের হারিয়ে এখনও বিয়োগের সুর বাজছে। এরই মধ্যে নিয়মিত ক্লাস শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এমন অবস্থায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য স্কুলের পক্ষ থেকে চালু করা হয়েছে বিশেষ কাউন্সেলিং সেবা। সেই সঙ্গে আছে বিমান বাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্পও। শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিদিনই ক্যাম্পাসে আসছেন কাউন্সেলিংয়ের জন্য। শিক্ষার্থীরা বলছেন দুঃসহ স্মৃতি ভুলতে না পারলেও তাদের এখন ফিরতে হবে ক্লাসে। আর কাউন্সেলিংয়ের পর অনেকের মানসিক অবস্থারও ধীরে ধীরে উন্নতি হয়েছে বলে জানায় তারা। মানসিকভাবে এখনো কষ্টে আছি, বাচ্চাদের কথা ভুলতে পারিনি। বিল্ডিংয়ের সামনে দিয়ে গেলে আমাদের সেই চিত্র মনে উঠছে যে কত মানুষ এখান থেকে আহত নিহত হয়েছে। এইচএসসি আছে পরের বছর, পড়ালেখা চালিয়ে যেতে হবে, সেকেন্ডারি উঠবো আমরা, এই জন্যই সবাই আসবে। ক্যাম্পাসে যে জিনিসগুলা দেখে আগে আমরা খুশি হইতাম, এখন সেগুলা পুরা সান্ত্বনা দেওয়ার জন্য আসলে কাউন্সেলিংটা করেছে। আমাদের অনেক কিছু বলেছে, বুঝিয়েছে। ব্রিদিং এক্সারসাইজ যাতে আমাদের মনটা একটু হালকা থাকে। যখন স্কুল খুলবে ইনশাআল্লাহ ক্লাস করব। এদিকে মেডিকেল টিমের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মানসিক শক্তি বাড়াতে কাজ করছেন শিক্ষকরাও। আর অভিভাবকরা বলছেন বাসায় বসে বসে আরও বেশি মানসিক সমস্যায় ভুগছে তাদের সন্তানরা। তাই দ্রুত ক্লাস কার্যক্রম শুরু করা উচিত। আমাদের এখানে কনসালটেশন ডাক্তার দেওয়া,
সাইকিয়াট্রিস্ট দেওয়া, তারা কথা বলছে, ডাক্তার দেখাচ্ছে, আমাদের সাথে কথা বলছে। ওরা ইভেন শুধু আমাদের সাথে ওরা কথা বলার জন্য আসতেছে, আমরা ওদেরকে দেখতে যাচ্ছি, ওরাও আমাদেরকে দেখতে আসছে। আমাদের প্রতি তো ওদের একটা আলাদা টান আছে, আমাদেরও তো আছে। বসায়ও তো রাখা যাবে না, ওদের তো ফিউচারের ব্যাপার আছে, এর জন্য আস্তে আস্তে নিয়ে আসতেছি। বাসায় থাকাটাই ওদের জন্য এখন খারাপ হচ্ছে। ওরা যদি স্কুলে আসে হয়তো ৩-৪ দিন বা এক সপ্তাহের ভেতরে ওরা ট্রমা থেকে বের হতে পারবে। প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানে আবারও ফিরুক দুরন্তপনা, হই হুল্লোড়, আর আকাশের তারা হয়ে ভালো থাকুক হারিয়ে যাওয়া মাইলস্টোনের ফুলেরা, এমন প্রার্থনাই সবার। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শিশুর পুষ্টি নিশ্চিতে মায়ের দুধের বিকল্প নেই, অথচ শহরের ব্যস্ততা, কর্মস্থলের কাঠামোগত সীমাবদ্ধতা আর সচেতনতার অভাবে বঞ্চিত হচ্ছে অনেক শিশু। 6 মাস বয়স পর্যন্ত মাতৃদুগ্ধই একমাত্র খাবার শিশুর, কিন্তু গবেষণা বলছে দেশে 47% শিশুর ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। মায়ের দুধের অভাবে পুষ্টিহীনতায় ভুগছে লাখ লাখ শিশু। অনেক সময় এই পুষ্টিহীনতা শিশুর মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়। বিশ্ব মাতৃদুগ্ধ দিবসে তুষার আহমেদ ইমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান। যে শিশুটি সদ্য আলোর মুখ দেখেছে, তার প্রথম ভাষা কান্না, প্রথম আশ্রয় মায়ের কোল, আর প্রথম বন্ধন মায়ের এক ফোঁটা দুধ। মাতৃদুগ্ধে মিশে থাকে সন্তানের জন্য মায়ের নিঃশর্ত ভালোবাসা, ত্যাগ আর আত্মিক সুরক্ষা। এ কেবল আত্মিক বন্ধন নয়, শিশুর পুষ্টি ও শারীরিক এবং মানসিক বিকাশে মায়ের দুধের কোনো বিকল্প নেই। 6 মাস বয়স পর্যন্ত শিশু খাবার শুধুমাত্র মাতৃদুগ্ধ হলেও বিডিএইচএস এর তথ্য বলছে 47% শিশুর ক্ষেত্রেই তা মানা হয় না। স্বাস্থ্যকর্মীরা বলছেন মায়ের সচেতনতার অভাবই এর প্রধান কারণ। এখনো অনেক মা বুকের দুধ খাওয়ানো সম্পর্কে অনেক অসচেতন। এখানে যতদিন ওনারা থাকে 3 থেকে 5 দিন ওনারা বুকের দুধ খাওয়ায়, যখন বাড়িতে চলে যায় তখনই তারা বাইরের দুধ খাওয়া, মানে বাইরের বিভিন্ন ধরনের মিল্ক খাওয়ানো শুরু করে। একটা স্পেস দরকার যে যেখানে আমরা বাবুকে সুরক্ষিতভাবে খাওয়াতে পারি দুধ, তো ওই স্পেসটা নাই। ডাক্তার আমাদের বলেছেন মায়ের বুকের দুধই খাওয়াতে। আমি ওকে বুকের দুধ খাওয়াচ্ছি এবং 6 মাস পর্যন্ত এটাই চলবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বিশ্বে প্রতি বছর প্রায় 8 লাখ শিশুর মৃত্যু হয় মাতৃদুগ্ধের অভাবে। আমরা শিশুদেরকে 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। এটা WHO এর গাইডলাইন। অলমোস্ট 80% আছে যে আপনার মিক্সড ফিডিং, তাতে করে যেটা হয় বাচ্চা গ্রোথ ফেলিওর হয়। মানে গ্রোথ ফেলিওর মানে হচ্ছে সে বয়সের তুলনায় ওজনে অনেক কম হয়। যতই ফর্মুলা ফিড পাওয়া যাক না কেন, যতই যা কিছু হোক না কেন, মায়ের বুকের দুধ 6 মাসের প্রথম 6 মাস মায়ের বুকের দুধই খাওয়াতে হবে। বিশেষজ্ঞ বলছেন রাষ্ট্রীয়ভাবে উপযুক্ত পরিবেশ আর সচেতনতা না বাড়ালে মাতৃদুগ্ধের অভাবে শিশুর পুষ্টিহীনতা বাড়বে। ব্রেইনের গ্রোথের জন্য যেই মাপের প্রোটিন দরকার, ফ্যাট দরকার, একদম পারফেক্ট অ্যামাউন্টে মাতৃদুগ্ধে পাওয়া যায়। মায়ের যে বুকের দুধটা কিন্তু হাইলি অ্যাডাপ্টিভ, অর্থাৎ বাচ্চা যখন রোগাক্রান্ত হবে তখন কিন্তু ওই বুকের দুধের মধ্যে ইমিউন সিস্টেমে যে প্রোটিনগুলো বেড়ে যায়, অন্য কোনো যে ফুড সাপ্লিমেন্টের মধ্যে পাওয়া যায় না, বিকজ ফুড সাপ্লিমেন্টস আর ফিক্সড। আমাদের কোনো ভবনেই, কোনো ফ্যাসিলিটিসেই কিন্তু আমাদের বাচ্চাদেরকে যে বুকের দুধ খাওয়ানোর মতো পরিবেশ সেটা কিন্তু নেই। আহ্বান জানাবো সংশ্লিষ্ট সকল পক্ষকেই এই জিনিসটা নিয়ে একটু অ্যাওয়ারনেস বিল্ড করা প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে যে আসলে মায়ের জন্য একটা পরিবেশ তৈরি করা কর্মক্ষেত্র। মায়েদের সচেতনতা আর উপযুক্ত পরিবেশ হলেই নিশ্চিত হতে পারে শিশুর পুষ্টি। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে কোনো রাজনৈতিক দলকে বিশেষ নজরে দেখেনি সেনাবাহিনী। অনেকের জীবন রক্ষার তাগিদেই গোপালগঞ্জে তৎপর হতে হয় বাহিনীকে। বৃহস্পতিবার বিকেলে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানায় সেনা সদর। অনেকের জীবন নাশের হুমকি থাকায় গোপালগঞ্জে বল প্রয়োগে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয় উল্লেখ করে সেনা সদরের পক্ষ থেকে বলা হয় সেখানে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়নি। গোপালগঞ্জে এনসিপির উপর আওয়ামী লীগ সমর্থক ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার ঘটনায় সংঘর্ষ ও প্রাণহানিতে সারা দেশে চলে তুমুল আলোচনা সমালোচনা। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে নানা মহলে। এই অবস্থায় বৃহস্পতিবার বিকেলে সেনা সদরের ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। জবাবে বলা হয় বিশেষ কোনো দলের প্রতি আলাদা নজর নেই সেনাবাহিনীর। সেদিন অনেকের জীবন নাশের হুমকি থাকায় বল প্রয়োগে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। আমরা যেটা আপনারা জানেন গোপালগঞ্জ হয়েছে, এইখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল।
তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন মেজর সাদিক নামে এক সেনা কর্মকর্তা। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবর নিয়েও প্রশ্ন ওঠে ব্রিফিংয়ে। আর্মির হেফাজতেই সে আছে, তদন্ত চলমান আছে, দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কেএনএফ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা দমনে পার্বত্য চট্টগ্রামে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। কোনো অবস্থাতেই কেএনএফ আধিপত্য বিস্তার করছে না, বরং কেএনএফ এখন অত্যন্ত নাজুক অবস্থায় আছে। আমাদের অভিযান চলমান আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই সবাই সম্মিলিতভাবে কাজ করলে অবশ্যই কেএনএফকে সমূলে উৎপাটন করা সম্ভব এবং সেটা অবশ্যই প্রয়োজন। সেনা সদর বলছে মব সন্ত্রাস বন্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে অন্যান্য বাহিনীকেও। যেসব আইন প্রয়োগকারী সংস্থা সর্বাগ্রে কাজ করা দরকার তাদেরকে আরও ইফেক্টিভ হতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঘরের দরজা ভেঙে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় নিহতের ভাই, মা, বোনকেও মারধর করা হয়। হামলায় অংশ নেয় 70 থেকে 80 জন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। চাচাকে চোখের সামনে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন ভাতিজি। পরিবার বলছে, বৃহস্পতিবার বিকেলে বরিশালের লাকুটিয়া সড়কের বিল্লবাড়ি এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক লিটন শিকদার লিটুর বাড়ি ঘেরাও করে অন্তত 70-80 জন। ঘরের দরজা ভেঙে তাকে বাইরে এনে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে তারা। মামলা করছে, আমরা এখন মামলা করছি। এই মামলাতে আজকে আমাকে এক জায়গায় আমরা ছিলাম, দুপুর 12টার সময় আলাদা হয়ে গেছি পর ও নাকি বাসায় আসছে। বাসায় আসার পর এই আর এলাকাবাসী সবাই হুলিয়া জারি করিয়া এই আমার দেওয়ারে মাইরে ফেলাইছে। লিটুকে হত্যার পাশাপাশি তার ভাই, মা ও বোনকেও মারধর করেছে হামলাকারীরা। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, পূর্ববিরোধের জেরেই লিটুকে হত্যা করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। পরিস্থিতি শান্ত, যারা ঘটনা ঘটিয়েছে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নিচ্ছি এবং গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে গত 27 জুলাই নিহত লিটু ও তার ভাই বোনের বিরুদ্ধে জাকির হোসেনকে আটকে রেখে সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ ওঠে। নিহত লিটনের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা ছিল বলে জানা যায়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঢাকা বরিশাল মহাসড়কে প্রতিদিন চলাচল করে প্রায় 20,000 যানবাহন, অথচ মাদারীপুরের 47 কিলোমিটার অংশে বড় বড় গর্তের কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে মহাসড়কটি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা যাত্রী, চালক ও পথচারীর। প্রাথমিকভাবে ইট, বালু আর সুরকি দিয়ে ঝুঁকিপূর্ণ স্থান মেরামত করা হলেও বৃষ্টিতে বেশি দিন টিকছে না। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, টেকসইভাবে সড়ক সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে, যা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকুন। হেলেদুলে চলছে যানবাহন। ঢাকা বরিশাল মহাসড়কের অধিকাংশ জায়গায় পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। পুরো সড়ক পরিণত হয়েছে মরণ ফাঁদে। ফরিদপুরের ভাঙ্গা থেকে কালকিনির ভুরঘাটা এই 47 কিলোমিটার সড়ক মাদারীপুর সড়ক বিভাগের আওতায়। সড়কের বেহাল দশায় ধীর গতিতে চলাচল করে গাড়ি। এতে একদিকে লাগছে বেশি সময়, অন্যদিকে ক্ষতি হচ্ছে যানবাহনের। গুরুত্বপূর্ণ এই সড়কের খানাখন্দে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত প্রায় সব রাস্তায় ভাঙ্গা। যেমন ভাঙ্গা মানে ভাঙ্গা যে নাম, এই নামের সাথে রাস্তারও মিল আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, গাড়ি ঘোড়া চালাইতে পারি না ঠিক মতো। বরিশাল বিভাগের 6 জেলা ও মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা ঢাকা বরিশাল মহাসড়ক দিয়ে যাতায়াত করেন। প্রতিদিন ছোট বড় প্রায় 20,000 যানবাহন এই মহাসড়কে চলাচল করে। বছরে লাখ লাখ টাকা সড়ক সংস্কারে ব্যয় করা হলেও বেশি দিন টিকছে না। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাস্তা জঘন্য খারাপ, রাস্তাঘাট জঘন্য ভাঙাচোরা, গাড়ি পাত্তি ভাঙা যায়, চাক্কা পড়ে যায়, স্পিয়ার। ভাঙাচোরার মাঝে আমাদের যে টাইমের একটা মেকআপ দেখা যায়, অফিস টাইমে আমরা অফিস টাইমে ধরাইতে পারতাছি না। প্রাথমিক পর্যায়ে নিজস্ব অর্থায়নে ইট, সুরকি আর বালু দিয়ে ঝুঁকিপূর্ণ স্থান মেরামত করা হচ্ছে বলে জানায় সড়ক বিভাগ। এই সড়কটাকে 6 লেনে উন্নীত করা
সেটার জন্য আমাদের ল্যান্ড একুইজিশনের কাজ শেষ, ইউটিলিটি শিফটিংয়ের জন্য আমার কাজ অনেকখানি এগিয়ে গিয়েছে। সোর্স অফ ফান্ডিংয়ের ইস্যুটা ক্লারিফাই হলেই আমরা ইনশাল্লাহ এই কাজটা আমরা শুরু করতে পারবো। সবশেষ গত সোমবার রাতে মহাসড়কের বরুইতলা এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক নিহত ও আহত হন অন্তত 15 জন। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। সেই হিসেবে ঢাকা বরিশাল মহাসড়কের কোনো উন্নয়নই হয়নি। বিভিন্ন স্থানে খানাখন্দকে প্রতি মুহূর্তেই বাড়ছে আতঙ্ক আর বাড়ছে ঝুঁকি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। সেতু নির্মাণের 1.5 যুগে ব্যয়ের 1.5 গুণের বেশি রাজস্ব আদায় হয়েছে। এই অবস্থায় টাঙ্গাইলের মির্জাপুরের বংশাই নদীর ওপর হাটুভাঙা সেতুর টোল বন্ধের দাবি জানিয়েছে স্থানীয়রা। তারা জানান সরকারের বিভিন্ন মহলে বারবার আবেদন করেও সাড়া মিলছে না। সড়ক বিভাগ বলছে টোল আদায়কে আয়ের পথ হিসেবে নিয়েছে সরকার। কাদের তালুকদারের পাঠানো তথ্য, রাশাদ খানের ছবি নিয়ে রিপোর্ট। 2001 সালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গড়াই সখীপুর সড়কে বংশাই নদীর উপর নির্মাণ করা হয় হাটুভাঙা সেতু। ইজারা পদ্ধতি চালু করে 2002-03 অর্থ বছর থেকে সেতুটি থেকে আদায় করা হচ্ছে টোল। সড়ক বিভাগের তথ্য মতে হাটুভাঙা সেতু নির্মাণে ব্যয় হয় প্রায় 6.5 কোটি টাকা, অথচ 2001-02 অর্থ বছর থেকে 2018-19 অর্থ বছর পর্যন্ত সরকার সেতুর ইজারা থেকে 9,48,20,750 টাকার রাজস্ব আদায় করেছে। গত কয়েক বছর ধরে সেতুর টোল বন্ধের জন্য দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তারা জানান নির্মাণে 1.5 গুণের বেশি টাকা আয় হলেও এখনও টোল আদায় করা হচ্ছে। সরকারের বিভিন্ন মহলে বারবার টোল বন্ধের আবেদন করেও ইতিবাচক সাড়া মেলেনি। ব্রিজের টোল তো আরো 2012 সালে আপনার টোল এটা পরিশোধ করা হয়েছে। ব্রিজের যে কাজ কাম এটা ক্লিয়ার হয়েছে, তারপরে ইদারিং টোল নিয়ে নিচ্ছে 20-25 বছর ধরে নিতেছে এই টোলের ভাড়া। দিনে মনে করেন যে টোলে 200 টাকা করে আমাকে টোলে জায়গা। তবে সড়ক বিভাগ বলছে সেতুর টোল আদায় সরকারের রাজস্ব আয়ের একটি পথ। ইজারা নীতিমালাটা সংশোধন হলে তাহলে হয়তো এটা গভর্নমেন্ট যেভাবে ডিসিশন দেবে, বন্ধ করা হোক বা রেটটা পরিবর্তন করা হোক, ওভাবে আমরা তখন এক্সিকিউশনে যাব। সড়ক বিভাগের তথ্য মতে শ্রেণীভেদে প্রতিবার সেতু পারাপারে প্রতিটি ট্রেইলার 125 টাকা, বড় ট্রাক 100 টাকা, মাঝারি ট্রাক 50 টাকা, বড় বাস 45 টাকা, মিনি ট্রাক 40 টাকা, মিনি বাস 25 টাকা, 4 হুইলার 20 টাকা এবং মোটরসাইকেল 5 টাকা হারে টোল পরিশোধ করে। সময় সংবাদ, টাঙ্গাইল। ঘুষ ছাড়া সেবা মেলে না মানিকগঞ্জের কোনো ভূমি অফিসে, আছে দালালদের দৌরাত্ম্য। সেবা গ্রহীতাদের অভিযোগ, ভূমি সংশোধন, খাজনা, মিসকেস ও কর প্রদানেও সময় মতো সমাধান পাওয়া যাচ্ছে না, ঘুরতে হচ্ছে দিনের পর দিন। অনিয়ম বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। রমজান আলীর তোলা ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যের রিপোর্ট। মানিকগঞ্জের ঘিওর উপজেলা ভূমি অফিসে সেবা গ্রহীতাদের অপেক্ষা। দিনের পর দিন ভূমি সংশোধন, খাজনা, মিসকেস ও কর প্রদান সময় মতো সমাধান পাচ্ছেন না তারা। আমার বাবার নাম খগেন্দ্র বংশা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকাশ্যেই সেবা গ্রহীতাদের কাছে টাকা চায় অফিসের কর্মকর্তা কর্মচারী সহ দালালরা। টাকা না পেলেই বিভিন্নভাবে চলে হয়রানি, আর বিভিন্ন কাগজপত্র সংশোধন সহ সব কাজে সরকারি ফির কয়েক গুণ বেশি অর্থ আদায় করে ভূমি অফিস। টাকা না দিলেই সামান্য কাজ নিয়ে ঘুরতে হচ্ছে দিনের পর দিন। টাকা নিয়ে এখন আমাদের আর কেউ খারিজ করে দিতেছে না। আজকে আসছি, ওনারা বলতেছে সামনে সোমবার আসেন। প্রায় আজকে 20-25 দিন যাবত ঘুরতেছি। একই অবস্থা জেলার দৌলতপুর, সাটুরিয়া, সিংগাইর, হরিরামপুরের ভূমি অফিস সহ এর অধীনে থাকা ইউনিয়ন ভূমি অফিসগুলোর নামজারির জন্য সরকারি ফি 1150 টাকা হলেও নেওয়া হচ্ছে 5000 থেকে 20,000 টাকা পর্যন্ত। আপনি আমাকে এখানে 200 টাকা দেন, কেন 200 টাকা দিতে হবে আপনাকে বলেন, কেন দিতে হবে? কয় আপনি কাজ করবো। টাকা ছাড়া কোনো কাজই করে না, আর টাকা যদি আমি দিতাম তখন আমার ওটা হয়ে যেত। একটা নামজারি করতে তারা 10 থেকে 12,000, 15,000 এভাবে টাকা নেয়। তবে জেলা প্রশাসক জানালেন, সেবা গ্রহীতাদের হয়রানি ও দালালদের দৌরাত্ম্য বন্ধে সরকার কাজ করছে। আপনারা যদি আপনার অতিরিক্ত টাকা আদায় করেন, যেই টাকা ওনাদের নেয়ার কথা, এর থেকে অতিরিক্ত টাকা বিভিন্ন অজুহাত দিয়ে আদায় করেন, সেই ক্ষেত্রে ভুক্তভোগী সংশ্লিষ্ট ব্যক্তি থানায় যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কাছে অভিযোগ করতে পারেন, তাহলে ওইগুলো আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। মানিকগঞ্জের 7টি উপজেলায় 65টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ।
শ্রেণীকক্ষ সংকটে ব্যাহত হচ্ছে গোপালগঞ্জের ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। ভবন সংকট আর পর্যাপ্ত কক্ষ না থাকায় দোতলা টিনের ঘরে গাদাগাদি করে চলছে শিক্ষা কার্যক্রম। দ্রুত ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। HM মানিকের ক্যামেরায় জয়ন্ত শিরালির রিপোর্ট। নিয়ম অনুযায়ী প্রতিদিন শারীরিক অনুশীলন আর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় স্কুল কার্যক্রম, এরপরই পাঠদান। কিন্তু বিগত বছরগুলোতে আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। টিনের তৈরি ঘরে চলছে পাঠদান কার্যক্রম। পুরনো 3 কক্ষ বিশিষ্ট একটি ভবন 2023 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। জরাজীর্ণ অপর 2 কক্ষ বিশিষ্ট ভবনের একটিতে অফিস ও পুরাতন মালামালে ঠাসা, আর অন্যটি ব্যবহার হচ্ছে ক্লাসরুম হিসেবে। দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। আমাদের শ্রেণীকক্ষগুলো নাই বিধায় আমরা এদেরই বসতে দিতে পারি না, তাহলে আমরা ওই ক্লাসগুলো কিভাবে করব? অতিরিক্ত গরম, টিনের ঘর, বাচ্চাদের অনেক প্রবলেম হয়। টিনের এখানে অনেক গরম, আমরা বসতে পারি না। পাশের ক্লাসের থেকে আবার শব্দ হলে ম্যামরা ক্লাস করাতে পারে না, আর আমরাও ভালো করে শুনতেও পারি না। নতুন ভবনের জন্য আবেদন দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমার বিদ্যালয়ে কোনো ভবন না আসায় খুবই কষ্টের সাথে আমাদের পাঠদান কার্যক্রম চলছে। জরুরি অর্থ বরাদ্দ দিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের। এমার্জেন্সি ফান্ডের জন্য যে বরাদ্দটা থাকে 3 লক্ষ টাকার মতো পাওয়া যায়, এইটার জন্য চেষ্টা করব, নতুন ভবনের জন্য চেষ্টা করব। 3 লক্ষ টাকা পাওয়া গেলে আমরা দ্রুত স্কুলের এই কার্যক্রমটা শুরু করে দিয়ে ভবনের কাজটুকু শেষ করে আমরা পাঠদানে সহযোগিতা করতে পারবো। 1940 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে শিক্ষার্থী রয়েছে 218 জন। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সাদিয়া তাসনিম। ধন্যবাদ মৌটুসী। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। আমি সাদিয়া তাসনিম। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। বাংলাদেশে রাজনীতি করতে হলে 71কে মেনে রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জনসভায় এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশের রাজনীতি করলে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে রাজনীতি করতে হবে। যদি আপনারা বলেন যে পাকিস্তানের সাথে ভুল বোঝাবুঝির জন্য বাংলাদেশ আলাদা হয়ে গেছে, এই সরলীকরণ ন্যারেশন আমরা মানতে রাজি না। পাকিস্তান আমাদেরকে নির্যাতন করেছে, পাকিস্তান আমাদেরকে শোষণ করেছে। এই শোষণের বিরুদ্ধে এদেশের মানুষ এক হয়েছে, এক হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মেরামতের সময় বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরিত হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হলে 2 শ্রমিক আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রুমান মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়। মাদারীপুরে আলাদা জায়গা থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পশ্চিম রাজৈর এলাকা থেকে ভ্যান নিয়ে বের হওয়ার পরদিন বৃহস্পতিবার নয়ানগর মাছকান্দি এলাকার সড়কের পাশে চালক আকাশের মরদেহ দেখতে পান এলাকাবাসী। অন্যদিকে বুধবার রাতে সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন বাবুর্চি ইমরান ব্যাপারী। বৃহস্পতিবার ওই এলাকার একটি সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে 2টি মরদেহ উদ্ধার করে পুলিশ। বিআইডব্লিউটি এর সহকারী পরিচালক ও ভোলা নদী বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য 2টি রুটে স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে বোট মালিক ও চালক সমিতি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার সকালে ভেদুরিয়া থেকে লাহারহাট ও বরিশাল রুটের স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।
সংবাদ সম্মেলনে স্পিডবোট মালিক সমিতি অভিযোগ করে প্রতিটি বোট থেকে রসিদ ছাড়া টাকা তোলা হচ্ছে, না দিলে বোট চলাচলের সময়সূচি দিচ্ছেন না রিয়াদ হোসেন। জেলা প্রশাসক ও বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের কাছে অভিযোগ করেও প্রতিকার মেলেনি বলেও জানায় স্পিডবোট মালিক সমিতি। তবে অভিযোগ অস্বীকার করে বিআইডব্লিউটি এর কর্মকর্তা বলছেন, সরকারিভাবে স্পিডবোট ভাড়া নির্ধারণ করায় তার বিরুদ্ধে মন গড়া কথা বলছেন স্পিডবোট মালিক সমিতি। কক্সবাজারে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার শহরের বাজারঘাটা, বড় বাজার সহ আশপাশের এলাকায় যৌথভাবে লিফলেট বিতরণ করে পরিবেশ অধিদপ্তর ও র্যাব 50। এ সময় নিষিদ্ধ পলিথিন ব্যাগের পরিবর্তে বিকল্প পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করতে আহ্বান জানানো হয়। কোনো ব্যবসায়ী ভবিষ্যতে পলিথিন মজুত বা বিক্রি করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহে ৩৬ জুলাই স্মারক গ্রন্থ উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর টাউন হলের জুলাই চত্বর মুক্তমঞ্চে জুলাই স্মৃতি সংসদের আয়োজনে এ অনুষ্ঠান হয়। জুলাই স্মৃতি সংসদ ময়মনসিংহের সভাপতি কামরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ। উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম। উপস্থিত ছিলেন শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান, শহীদ মাহিনের বাবা জামিল হোসেন ও জুলাই যোদ্ধারা। বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে সাহসী ও রক্তাক্ত প্রতিরোধের অধ্যায়। ফরিদপুরে ইজি বাইক ছিনতাইয়ের পর চালক শওকত মোল্লাকে হত্যার দায়ে ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ৪ আসামির উপস্থিতিতে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান। এক আসামি জামিন পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন। মামলার এজাহারে জানানো যায়, ২০১৯ সালে ইজি বাইক নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন শওকত। পরদিন ধানক্ষেত থেকে উদ্ধার হয় তার মরদেহ। মামলা হলে পরবর্তীতে হত্যার রহস্য উদ্ঘাটন করে পুলিশ। গ্রেফতার করা হয় ৫ জনকে। ২০২০ সালে শুরু হয় তাদের বিচার। ভোর থেকেই জমজমাট মানিকগঞ্জের সাটুরিয়ার পল্লী সবজির হাট। ভিড় করছেন রাজধানী শহর দূর দূরান্তের পাইকাররাও। সেখানকার সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে সাটুরিয়ার পল্লী হাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এই যে টানা বৃষ্টির কারণে কিন্তু এই সবজির সরবরাহটা কমে যাওয়াটা কিন্তু দামটা বৃদ্ধি পেয়েছে। আর এখানে বেশ সবজি এসেছে, বিভিন্ন ধরনের সবজি এখানে পাওয়া যাচ্ছে। বিশেষ করে এই সিজনের যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো এখন এসেছে এবং বেচা কিনা হচ্ছে। বিশেষ করে বেগুন, লাউ, চিচিঙ্গা, ধুন্দল এসবই সবচাইতে বেশি পাওয়া যাচ্ছে। তবে বেগুন বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত। লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস বিক্রি হচ্ছে এখানে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। আগার বা পোকার বেদে দাম কম বেশি যাচ্ছে। চিচিঙ্গা বিক্রি হচ্ছে প্রতি কেজি এখানে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। সপ্তাহ ব্যবধানের দাম স্থিতিশীল রয়েছে, অর্থাৎ দাম কমেও নি বাড়েও নি। ধুন্দুল এখানে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা প্রতি
কেজি, সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। কাঁচা পেঁপে এখানে বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা প্রতি কেজি, সপ্তাহ ব্যবধানে দাম স্থিতিশীল রয়েছে। ঢেঁড়স এখানে বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা প্রতি কেজি, সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 6 থেকে 7 টাকা পর্যন্ত। এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে প্রতি পিস 12 থেকে 15 টাকায়, সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। চাল কুমড়া বিক্রি হচ্ছে এখানে 25 থেকে 30 টাকা প্রতি পিস, আকার বেঁধে একটু কম বেশি যাচ্ছে। এটার দাম বৃদ্ধি পেয়েছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। বিভিন্ন ধরনের সবজিও কিন্তু শাকও আমরা এখানে দেখতে পাচ্ছি, কলমি শাক, পুঁই শাক, ডাঁটা শাক, লাউ শাক এবং কি ডাঁটা, বিভিন্ন ধরনের শাক। এই শাকগুলো কিন্তু আটি হিসাবে বিক্রি হচ্ছে, প্রতিটি আটি বিক্রি হচ্ছে এখানে 5 থেকে 12 টাকা, প্রকারভেদে কম বেশি রয়েছে। তবে আমরা কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা বলছে দাম একটু বৃদ্ধি পেলেও তাদের পোষাচ্ছে না। কারণ হচ্ছে কি, এই যে টানা বৃষ্টির কারণে কিন্তু এই যে লাউ বা যে সবজিগুলো রয়েছে তার পোকা লেগে যাচ্ছে এবং কি সেই সাথে এই সবজিগুলোর যে ফুল কিন্তু ঝরে যাচ্ছে, পচে যাচ্ছে, এরকমই কিন্তু কৃষকরা জানিয়েছে। যার জন্য কিন্তু কৃষকরা বলছে যে এই যে এখানে বিষমুক্ত টাটকা সবজি নিয়ে এসেছে, যতটুকু বৃদ্ধি পেয়েছে সরবরাহটা কমার জন্য বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ জমিতেও কিন্তু সবজি সরবরাহটা কম হচ্ছে, যার জন্য কিন্তু এই সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং কি কচি লাউ এখানে পোকার বেঁধে একদম 20 থেকে 25 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, পোকার বেঁধে 30 টাকাও যাচ্ছে। অর্থাৎ এই যে লাউয়ের যারা এখানে চাষি রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে আজকে কিন্তু এখানে প্রচুর আমরা লাউ দেখতে পেয়েছি এবং শাক দেখতে পেয়েছি। এগুলো কিন্তু এখানে যে দরটি রয়েছে এই দরের তুলনায় কিন্তু সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই খুচরা বাজারে কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখানে দূর দূরান্ত থেকে পাইকার এসেছে, বিশেষ করে ঢাকার একদমটা পার্শ্ববর্তী বা নিকটবর্তী হওয়াতে বিভিন্ন ধরনের পাইকার কিন্তু ঢাকা থেকে এসেছে এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ বা আশপাশ জেলার অভ্যন্তরীণ যারা পাইকার রয়েছে, অলি গলি বা হাট বাজারে যে সবজিগুলো বিক্রি করে এখান থেকে তারা কিন্তু কিনছেন এবং কি গাড়ি করে তারা নিয়ে যাচ্ছেন, বিভিন্ন সবজি নিয়ে যাচ্ছেন। তবে এই যে এখানকার যে বাজারটা রয়েছে সেই বাজারের তুলনায় কিন্তু খুচরা বাজারে দামটি কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। তারা বলছে যারা পাইকারি যারা বিক্রেতা অথবা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে এখান থেকে তারা নিতে যে খরচের অতিরিক্ত করে সব কিছু নিচ্ছে। এই যে হাটটি রয়েছে পল্লী হাট, মাত্র 2 ঘন্টার ব্যবধানে এই হাটটিতে কিন্তু 10 থেকে 12 লাখ টাকার সবজি এবং শাক বেচা কেনা হলেও আজকে তা কমে 8 লাখে দাঁড়িয়েছে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পল্লী হাট থেকে সর্বশেষ তথ্য। এতক্ষণ ছিলাম মানিকগঞ্জে। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে পদ্মার ইলিশ, খালবিলের তাজা মাছ ও হিমায়িত সামুদ্রিক মাছ বেচাকেনার ধুম পড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। ধলেশ্বরী তীরের যে এই শতাব্দী প্রাচীন হাট, সেখানে কিন্তু রূপালী ইলিশের ঝিলিক ভোর থেকেই, এবং এই যে শ্রাবণের এখন যে ভরা মৌসুম ইলিশের, বড় বড় ইলিশ বাজারে এসছে, পশরাও বেড়েছে, কিন্তু দাম কিন্তু আকাশ ছোঁয়া। এবং এখানে যারা ইলিশ বিক্রি করছেন বা জেলেরা আছেন তারা বলছেন যে এই পদ্মা মেঘনায় কিন্তু ইলিশ তেমন পাওয়া যাচ্ছে না, উপকূলের ইলিশ আসছে, তো সেই ইলিশের দাম কিন্তু ছুটির দিনে বড় সাইজের ইলিশ 2600 টাকায় বিক্রি করা হচ্ছে। এবং এই যে 2600 টাকায় যে ইলিশ বিক্রি করা হচ্ছে সেগুলো কিন্তু 1 কেজির চেয়ে বেশি ওজনের, আর ছোট ইলিশ 550 থেকে বিভিন্ন দরে বিক্রি হচ্ছে। এবং তারা বলছেন যে ইলিশের যেরকম চাহিদা সে পরিমাণ কিন্তু সরবরাহ নেই, সে কারণে চড়া দামে বিক্রি হচ্ছে। তবে ভোক্তারা কিন্তু তা মানতে নারাজ। তারা বলছেন যে নানাভাবে ইলিশ মজুত করে রেখে এবং সিন্ডিকেট এই বাজার নিয়ন্ত্রণ করছে,
করছে সেই অনুযায়ী কিন্তু বাজার মনিটরিংয়ের কোনো ব্যবস্থা এখানে নেই। এবং এই যে এই অঞ্চলের সর্ববৃহৎ আড়ত, যেখানে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টায় কোটি টাকার মাছ বিক্রি হয়, সেই বাজারে কিন্তু কোনো বাজার মনিটরিং এর ব্যবস্থা নেই। এবং এখানকার যে ইলিশ ছাড়াও কিন্তু খাল বিলের তাজা যে নানা রকম মাছ আসে এবং এখানে যে হিমায়িত সামুদ্রিক মাছ, সেগুলোর ব্যাপারেও কিন্তু অনেক রকম যে ভেজাল বলতে যে এখানে যে আপনারা দেখছেন যে শিং মাছ, এই শিং মাছে কিন্তু কাপড়ের যে বাসন্তী রং মেশানো হয় এবং এই বাসন্তী রং যেটি আসলে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক। একই সঙ্গে কিন্তু এখানকার যে চিংড়ি, সেখানে জেলি মিশ্রিত করে বিক্রি করা হচ্ছে নানাভাবে। স্বার্থান্বেষী যারা এখানকার ব্যবসায়ী কতিপয়, তারা কিন্তু এর সঙ্গে যুক্ত। এই সমস্যা ছাড়াও কিন্তু এখানকার যে রাস্তা, সেগুলোর অবস্থা খুবই গর্ত হয়ে পানি জমে গেছে। সে কারণে কিন্তু মাছ নিয়ে হাটে আসা চ্যালেঞ্জ হয়ে গেছে। একই সঙ্গে কিন্তু নদীতে নাব্য সংকট, এসব কারণে কিন্তু কিছু চ্যালেঞ্জ থাকলেও নানা অঞ্চলের হাজার হাজার ক্রেতা বিক্রেতার পদচারণা কিন্তু মুখর এখন এই মাছের হাট। তো এই ছিল মুন্সিগঞ্জের মীর কাদিমের মাছের হাটের সবশেষ। এতক্ষণ যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। ভরা বর্ষায় মানিকগঞ্জের বিলে পানি নেই, এ কারণে পাটে জাগ দেয়া নিয়ে বিপাকে কৃষক। পানির অভাবে পাট খেতেই শুকিয়ে যাচ্ছে। এ অবস্থায় রিবন পদ্ধতি ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। জমিতে পরিপক্ক পাট অনেকে কেটে জমিতে রেখে দিচ্ছেন। মধ্য শ্রাবণেও পানি আসেনি মানিকগঞ্জের বিভিন্ন বিলে, এ কারণে পাট নিয়ে বিপাকে কৃষক। তারা জানান, হাতে গোনা 2-1টি পুকুরে জাগ দেয়া গেলেও বেশিরভাগ পাট ফেলে রাখা হচ্ছে। পানির অভাবে আঁশ ছাড়ানো নিয়ে দুশ্চিন্তায় তারা। বানের পানি না আসলে এবছর ফলন বিপর্যয়ের আশঙ্কা তাদের। বানের পানি নাই, আমরা এখন সংকটে আছি। এই পাট জাগ দেওয়ার কায়দাই নাই। পাট বুনছি, পাট বাত্রিয়ে মরে যাইতেছে, জাগ দেওয়ার মতো জায়গা নাই। পানির খুব ক্রাইসিস, পাট নিয়ে খুব বিপদ। আমরা অর্ধেক মানুষের পাট মরে যাব শুকনায় করে। টাকার বিনিময়ে জাগ দিতেছে। একটা জাগ দিলে মনে করলেন যে 1500 করে টাকা নিতেছে। পাটের ভালো ফলন পেতে রিবন পদ্ধতি ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। পাটের আবাদ মানিকগঞ্জ জেলাতে ধীরে ধীরে কমে আসছে। এর প্রধান কারণ হলো পানি সমস্যা। আমরা কৃষক ভাইদের অল্টারনেট পদ্ধতি হিসেবে রিবন ডেটিংয়ের পরামর্শ দিচ্ছি। তারা রিবন ডেটিং পদ্ধতির মাধ্যমেও স্বল্প খরচে স্বল্প সময়ে তারা এই পাট জাগ দেওয়ার কাজটা করতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে মানিকগঞ্জে 4276 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 17,000 মেট্রিক টন। সময় সংবাদ, মানিকগঞ্জ। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে নতুন শুল্কের হার ঘোষণা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত 12টা 1 নির্বাহী আদেশে সই করার মাধ্যমে নতুন শুল্ক হার কার্যকর হবে। নির্ধারিত সময়সীমার আগেই শেষ মুহূর্তে চুক্তির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। সরব হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি। স্থানীয় সময় শুক্রবার রাত 11টা 1 যুক্তরাষ্ট্রে কার্যকর হতে যাচ্ছে নতুন শুল্ক ব্যবস্থা। যেসব দেশ এখনও ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য কাঠামো নিয়ে চুক্তিতে পৌঁছাতে পারেনি, তাদের পণ্যের উপর এই শুল্ক বসবে। এরই মধ্যে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই পরিমাণের কথা উল্লেখ করা হয়। তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে বেশ কয়েকটি দেশের শুল্কের পরিমাণ। হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের উপর 19%, ভারতের উপর 25%, ব্রাজিলের উপর 10%, ভিয়েতনামের উপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। মধ্যরাতের আগেই শেষ মুহূর্তে চুক্তির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ কূটনৈতিক পর্যায়ে চালিয়ে যাচ্ছে জরুরি আলোচনা। অনেক দেশই নির্ধারিত সময়সীমার গুরুত্ব অনুধাবন করে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। কয়েকটি প্রস্তাবও এরই মধ্যে ট্রাম্পের টেবিলে এসেছে বলে জানায় প্রশাসন। তবে চুক্তি না হলে কি হতে পারে সেই পূর্বাভাস এখনো স্পষ্ট নয়। শুল্ক হার কতটা বাড়বে তা প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই ঘোষণা আসবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে এক বীরকে চিরবিদায় জানালো নিউ ইয়র্ক। বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ব্রঙ্কসের পার্ক চেস্টারে জানাজায় অংশ নেন হাজারো মানুষ। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ দিদারুল ইসলামকে মরণোত্তর প্রথম শ্রেণীর ডিটেকটিভ হিসেবে পদোন্নতি দিয়েছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকিব রিপোর্ট। এ যেন এক বীরের বর্ণাঢ্য বিদায়, অশ্রু আর সম্মানে মোড়ানো অন্তিম যাত্রা। বৃহস্পতিবার দিনটি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য যেমন ছিল শোকের, তেমনি গর্বেরও। ঝড়, বৃষ্টি আর বন্যার সতর্কতা উপেক্ষা করে ভয়াবহ বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজায় উপস্থিত হন প্রায় 20,000 মানুষ। শুধু নিউ ইয়র্ক পুলিশ বিভাগেরই 5,000 সদস্য উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেকেরই কণ্ঠে ছিল দিদারুলের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। দিদারুলের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় ছিলেন নিউ ইয়র্কের গভর্নর, সিটি মেয়র, পুলিশ কমিশনার, আইন প্রণেতা সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এবং আসন্ন মেয়র নির্বাচনের প্রার্থীরা। তাদের বক্তব্যে বারবার উচ্চারিত হয়েছে বাংলাদেশের নাম। মুসলিম আমেরিকান ইমিগ্রেন্ট। তিনি ছিলেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম আমেরিকান, একজন অভিবাসী। আমাদের অনেকের মতো তিনিও এসেছিলেন এই দেশে বিশাল স্বপ্ন বুকে নিয়ে। সেই স্বপ্ন তিনি সাহস আর কঠোর পরিশ্রমে বাস্তব করেছিলেন। শুধু স্বপ্নের পেছনে ছুটেননি, নিজের হাতে তা গড়ে তুলেছিলেন। কিন্তু এখানেই থেমে যাননি, মানুষের পাশে দাঁড়িয়েছেন। দায়িত্ব হিসেবে বেছে নিয়েছেন পরিচর্যা, সেবা ও আত্মত্যাগের। তার জীবন ছিল এই দেশের জন্য এক অনন্য উপহার। His life was a gift to this country and to every person he touched. জানাজা শেষে দিদারুলের মরদেহ দাফনের উদ্দেশ্যে নেওয়া হলে রাস্তার ধারে হাজার হাজার পুলিশ সদস্য তাকে শেষবারের মতো স্যালিউট জানায়। আকাশপথেও হেলিকপ্টারে দেওয়া হয় গার্ড অব অনার। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা জানিয়েছে, দিদারুল ইসলামকে মরণোত্তর ফার্স্ট গ্রেড ডিটেকটিভ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এতে নিহত দিদারুলের স্ত্রী, সন্তান ও পরিবার পেনশন এবং অন্যান্য সর্বোচ্চ সুবিধা পাবে। গেল সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটানের পার্ক এভিনিউয়ে ভয়াবহ বন্দুক হামলায় কর্তব্যরত অবস্থায় পুলিশ অফিসার দিদারুল ইসলাম সহ বেশ কয়েকজন নিহত হন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। গাজায় চলমান ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার নিহত হয়েছে অন্তত 51 ফিলিস্তিনি, যাদের মধ্যে 19 জন এসেছিলেন ত্রাণ সংগ্রহ করতে। ত্রাণ সংকটের মধ্যেই আকাশপথে সহায়তা পৌঁছালো কিছু আরব দেশ। মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করতে শুক্রবার গাজা সফর করবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। এদিকে পর্যাপ্ত খাদ্য সাহায্য পৌঁছালে এবং দুর্ভিক্ষ পরিস্থিতির অবসান ঘটলে যুদ্ধবিরতি আলোচনায় বসতে ইচ্ছুক হামাস। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করেন জিম্মিদের পরিবারের সদস্যরা। চলমান ত্রাণ সংকটের মধ্যেই দক্ষিণ ও উত্তর গাজায় আকাশপথে যৌথভাবে সহায়তা পাঠিয়েছে মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। বিমান থেকে 43টি ত্রাণ প্যাকেট ফেলা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর অনুমোদন নিয়ে চালানো এই কার্যক্রমে খাদ্য সহায়তা দেয়া হয় কয়েকটি অঞ্চলে। তবে একযোগে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি, যাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন খাদ্যের সন্ধানে ঘর ছেড়ে আসা বেসামরিক নাগরিক। Good afternoon, everyone. মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করতে শুক্রবার গাজা সফর করবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তারা সরেজমিনে খাদ্য বিতরণের অবস্থা পরিদর্শন করবেন এবং স্থানীয়দের সঙ্গে বৈঠক করে একটি দ্রুততর বিতরণ পরিকল্পনা তৈরি করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলের ভেতরেই বাড়ছে ক্ষোভ। জেরুজালেমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের সদস্যরা। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দাবিতে স্লোগান তোলেন তারা। যুদ্ধবিরতির পক্ষ নিয়ে হামাস জানিয়েছে, অবরুদ্ধ অঞ্চলে পর্যাপ্ত খাদ্য সহায়তা পৌঁছালে এবং দুর্ভিক্ষ পরিস্থিতির অবসান ঘটলে তারা অবিলম্বে আলোচনায় বসবে। কিন্তু তা না হলে যুদ্ধবিরতির আলোচনায় বসা অর্থহীন। স্বাধীনতাকামী সংগঠনটি ইঙ্গিত দিয়েছে, আগের আলোচনায় তাদের ইতিবাচক অবস্থান থাকা সত্ত্বেও ইসরায়েল তা থেকে পিছু হটায় সংকট আরো ঘনীভূত হয়েছে। কাতার ও মিশরের মতে গত আলোচনায় কিছু অগ্রগতি হয়েছিল, যদিও যুক্তরাষ্ট্র অভিযোগ তোলে হামাস আলোচনায় সহযোগিতাপূর্ণ ছিল না। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় কানাডীয় পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ওয়াশিংটন টরন্টো বাণিজ্য আলোচনা হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। চলমান গাজা যুদ্ধ ও আন্তর্জাতিক সমালোচনার প্রেক্ষাপটে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পথে হাঁটছে কানাডা। জাতিসংঘের আসন্ন ৮০তম সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। যুক্তরাজ্য ও ফ্রান্সের পরপরই কানাডা এমন পরিকল্পনার কথা জানালো। টরন্টোর এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি করা কঠিন হবে বলে উল্লেখ করেন ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ১ আগস্টের মধ্যে চুক্তি না হলে কানাডীয় পণ্যে ৩৫% শুল্ক আরোপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বর্তমানে ওয়াশিংটন টরন্টোর মধ্যে নতুন একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। আলোচনা গঠনমূলক হলেও নির্ধারিত সময়সীমার মধ্যে সমাধান নাও আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্ক কার্নি। কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া দ্বিরাষ্ট্র সমাধান রক্ষার শেষ প্রচেষ্টা। তবে তিনি শর্ত দিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে বাইরে রেখে ২০২৬ সালে সাধারণ নির্বাচন আয়োজন এবং ফিলিস্তিন রাষ্ট্রের সামরিকীকরণ বন্ধ করতে হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। চীনা হামলার শঙ্কায় ড্রোন নির্ভর প্রতিরক্ষা কৌশল গড়ে তুলছে তাইওয়ান। ২০২৭ সালের মধ্যে চীনের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে তাইপের দৃষ্টি এখন সমুদ্র ও আকাশপথের অদৃশ্য সেনা তৈরিতে। কিন্তু প্রযুক্তিগত সক্ষমতা থাকলেও কাঠামোগত সংকট, অভ্যন্তরীণ দ্বিধা আর রফতানি নির্ভরতা নিয়ে লড়ছে তাইওয়ান। তাইওয়ানের উত্তর পূর্ব উপকূলের সুআও উপসাগরে গত মাসে প্রদর্শিত হয় কার্বন ভয়েসার, ব্ল্যাক টাইড আর বিস্ফোরকবাহী সি শার্ক নামের ৩টি সামরিক ড্রোন, যার লক্ষ্য চীনা আগ্রাসনের বিপরীতে একটি প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। চীনের সঙ্গে সরাসরি যুদ্ধের পরিস্থিতিতে ১৮০ কিলোমিটার প্রশস্ত তাইওয়ান প্রণালী পেরিয়ে আক্রমণ চালাতে হবে চীনের সেনাবাহিনীকে। এই জটিল ভূ প্রকৃতি কাজে লাগাতে তাইওয়ান বেছে নিয়েছে স্বল্প ব্যয়ে উচ্চ ক্ষয়ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি দিয়ে প্রতিপক্ষকে ব্যয়বহুল যুদ্ধে বাধ্য করার কৌশল। ২০২৮ সালের মধ্যে প্রতি মাসে ১৫,০০০ দ্বৈত ব্যবহার্য ড্রোন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তাইপে সরকার। সামরিক ড্রোন তৈরির ভার পেয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে বিশ্লেষকদের মতে বর্তমান অর্ডার ও প্রস্তুতির গতি বাস্তব যুদ্ধের প্রয়োজনে অনেকটাই অপর্যাপ্ত, কারণ যুদ্ধ শুরু হলে প্রতিদিন হাজারো ড্রোন হারানোর জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু উৎপাদন নয়, কৌশলগত পরিকল্পনাতেও ঘাটতি স্পষ্ট বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পার্বত্য অঞ্চল আর ঘন জঙ্গলে ড্রোন মোতায়েনের পরিকল্পনা যেমন অনুপস্থিত, তেমনি শহর ভিত্তিক লড়াইয়ের কৌশল এখনো পরিষ্কার নয়। বিশ্লেষকরা বলছেন, চীনা অংশ ও কাঁচামালের ওপর এখনো বড় নির্ভরতা তাইওয়ানের। ব্যাটারি, সেন্সর, নেভিগেশন সফটওয়্যার থেকে শুরু করে ভিডিও ট্রান্সমিশন চিপ পর্যন্ত অনেক উপকরণ আমদানি করা হয় চীন থেকে। স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে পুরোপুরি দেশীয় ড্রোন তৈরির প্রচেষ্টা চলছে, তবে খরচ অনেক বেশি। বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা ভীতিও। মৌসুমী সাথী, সময় সংবাদ। কয়েক হাজার দমকল কর্মীর নিরলস চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পর্তুগাল ও স্পেনের বেশ কয়েকটি এলাকার দাবানল। 5 দিন ধরে জ্বলতে থাকা আগুনে পুড়ে গেছে পর্তুগালের একমাত্র ন্যাশনাল পার্ক পেনেদা জেরেসের ৬,০০০ হেক্টর বনভূমি। স্পেনের কাছেরেস ও এভিলা প্রদেশের দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির ফায়ার সার্ভিস। পর্তুগাল থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। টানা 5 দিন ধরে জ্বলছে আগুন। পর্তুগালের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে হাজারো দমকল কর্মীর চেষ্টাতেও বাগে আনা যাচ্ছে না দেশটির একমাত্র ন্যাশনাল পার্ক পেনেদা জেরেসের দাবানল। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে পার্কটির ৬,০০০ হেক্টরের বেশি বনভূমি। পার্কের পন্তেদা বার্কা অংশে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন। তবে এরোকা, নিশা, গন্দমার, আলেন্তেজো, সিনফায়েস সহ কয়েকটি স্থানে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। কয়েকদিনের দাবানলে এরোকা, পন্তেদা বার্কা ও পেনামাকোরের পুড়েছে ১৫,০০০ হেক্টরের বেশি জায়গা। এরোকাতেই পুড়েছে ৬,০০০ হেক্টরের বেশি এলাকা। এখনো কালো ধোঁয়ায় আচ্ছন্ন সেসব জায়গা। নির্দিষ্ট এলাকার পর আগুন যেন আর না ছড়ায় তা নিশ্চিতেই এখন কাজ করছে ফায়ার সার্ভিস। দমকল কর্মীদের চেষ্টাকে স্বাগত জানিয়ে
জানিয়েছে দাবানলের কবলিত এলাকার বাসিন্দারা। আমরা দেখেছি আগুন নেভাতে কতটা চেষ্টা করছে দমকল কর্মীরা। তাদের এই চেষ্টার কারণে আমরা এখনো নিরাপদ বোধ করছি। তাদের পাশে দাঁড়াতে আমরা তাদের জন্য কিছুটা খাবার নিয়ে এসেছি। আমরা দেখছি ঘন্টার পর ঘন্টা না খেয়ে তারা কিভাবে কাজ করছে। অন্যদিকে স্পেনের কাসেরেস ও এভিলার দাবানলও নিয়ন্ত্রণের বাইরে। দেশটির মিলিটারি ইমার্জেন্সি ইউনিটের নিরলস চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কাসেরেস অঞ্চলের দাবানল। এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে ২৫০০ হেক্টরের বেশি এলাকা। তীব্র বাতাসের কারণে বাগে আনা যাচ্ছে না এভিলার দাবানলও। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পর্তুগাল। হোয়াইট হাউসের পূর্বাংশে ৯০,০০০ বর্গফুটের একটি বলরুম নির্মাণের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে $২০ কোটি এই প্রকল্প। বলরুমটি হবে হোয়াইট হাউসের বৃহত্তম অভ্যন্তরীণ আয়োজনে ব্যবহারের জন্য। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, পূর্বাংশে অবস্থিত ইস্ট উইংকে আধুনিকায়নের অংশ হিসেবে নির্মাণ কাজ শুরু হবে। এ সময় ইস্ট উইংয়ের কর্মীদের, বিশেষ করে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সহকারীদের অস্থায়ীভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। জানা যায়, বলরুম নির্মাণের খরচ বহন করবেন ট্রাম্প নিজে ও তার ঘনিষ্ঠ দাতারা। প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প একাধিকবার অভিযোগ করেছিলেন যে হোয়াইট হাউসে বড় পরিসরের আয়োজনের উপযুক্ত বলরুম নেই। সেই ঘাটতি পূরণেই নেওয়া হচ্ছে এই উদ্যোগ। লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী গিনতাউতাস পালুকাস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আত্মীয়ের সঙ্গে ব্যবসায়িক লেনদেনের অভিযোগে চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত নেন তিনি। অতীতে সরকার পরিচালনায় করা ভুলগুলো প্রতিবন্ধক হয়ে দাঁড়ানোয় পদত্যাগ করছেন বলে জানান পালুকাস। বিরোধী দলগুলোর অভিযোগ, পালুকাস নিজের কোম্পানির ইলেকট্রিক ব্যাটারি বিক্রি করেছেন তারই শ্যালিকার প্রতিষ্ঠানকে, আর এই লেনদেনে অর্থায়ন করেছে একটি সরকারি সংস্থা। তবে শুরুতে এসব অভিযোগ অস্বীকার করেছিলেন পালুকাস। বিশ্লেষকরা বলছেন, নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে পালুকাসের দল সোশ্যাল ডেমোক্রেট পার্টি। ঢাকার মাইলস্টোন স্কুল ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে মালদ্বীপে শোক বই স্বাক্ষরের আয়োজন করেছে বাংলাদেশ হাই কমিশন। সপ্তাহব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের প্রতিনিধিরা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় বাংলাদেশ মিশনে। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। গেল ২১ জুলাই রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এতে নিহত হয় শিশুসহ অনেকে। গুরুতর দগ্ধ অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন। যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী শোক বই স্বাক্ষর কর্মসূচি। শোক বইতে স্বাক্ষর করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আবদুল্লাহ খলিল। তিনি বলেন, এমন হৃদয় বিদারক ঘটনার পর বাংলাদেশের জনগণের পাশে রয়েছে মালদ্বীপ সরকার ও দেশটির জনগণ। তিনি মালদ্বীপের প্রেসিডেন্টের পক্ষ থেকেও গভীর সমবেদনা জানান। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী সহ মালদ্বীপে নিযুক্ত জাপান, চীন, সৌদি আরব ও শ্রীলঙ্কার কূটনীতিকরাও শোক বইতে স্বাক্ষর করেন। অনেকে বাংলাদেশ মিশনের ইমেইলে পাঠিয়েছেন তাদের শোক বার্তা। বাংলাদেশের এমন শোকের সময়ে সমবেদনা জানানো সবার প্রতি কৃতজ্ঞতা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। বাংলাদেশে সংঘটিত এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের যেই শ্রদ্ধা এবং সম্মানের সাথে আমরা স্মরণ করছি এবং যারা এই শোক বই স্বাক্ষর করেছেন তার থেকেও আমরা জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশের প্রতি সংহতি জানানোর এই আন্তরিক দৃষ্টিভঙ্গি বিভিন্ন জাতির মধ্যে গভীর বন্ধুত্ব ও মানবতার প্রতিফলন বলে জানান মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ। বাংলাদেশ টেস্ট দলকে আবারও নেতৃত্ব দেওয়ার কোনো আগ্রহ নেই মুমিনুল হকের। বিসিবি থেকে প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দেবেন বলে সংবাদ জানিয়েছেন এই ব্যাটসম্যান। সাদা পোশাকে নতুন অধিনায়ক হিসেবে মুমিনুলের পছন্দের তালিকায় আছেন লিটন দাস ও মেহেদী মিরাজ। টেস্টের পাশাপাশি আবারও ওয়ানডে দলে ফিরতে চান মুমিনুল। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আসতে চান কোচ নির্বাচকদের নজরে। মুমিনুলের সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হক। আমরা তার সঙ্গে কথা বলবো। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে টেস্ট দলের কোনো ক্যাপ্টেন নেই, শান্ত স্টেপ ডাউন করেছে। এখন আপনি নিজে এক্সপিরিয়েন্স, ক্যাপ্টেন্সির পূর্ব অভিজ্ঞতা আছে, এই মুহূর্তে যদি আপনাকে ক্যাপ্টেন্সির প্রস্তাব দেওয়া হয় আপনি টিমটাকে লিড করবেন? দেখেন, এখানে কিন্তু আমি যখন ছিলাম তখন হয়তো এক্সপিরিয়েন্স ছিলাম না, তখন কিন্তু টিম দাঁড়িয়ে যায়নি। তখন একটা নতুন ক্যাপ্টেন এসে ডিফিকাল্ট ছিল,
তখন কিন্তু আমার জন্য তখন ডিফিকাল্ট ছিল। এখন কিন্তু টিমটা একটা দাঁড়ানো অবস্থায়, এটা স্টেবল অবস্থায়। এখন যারা ক্যাপ্টেন্সি করে আসছে তাদের চেয়ে যারা করেনি, তারা যদি করে তা আমার কাছে মনে হয় যে, কারণ আপনি টিমটা পুরো সেট আপ, আগে যেসব জায়গায় আমাদের ল্যাকিং ছিল, বিশেষ করে পেস বোলিং ল্যাকিং ছিল, স্পিনারও, তো ওই জায়গাটাই যখন এখন একটা স্টেবল পজিশন আছে, এখন আমার কাছে মনে হয় যে একটা নতুন কাউকে ক্যাপ্টেন্সি দিলে ভালো। আর আপনি আমাকে যেটা প্রশ্ন করলেন, ডিপ্লোম্যাটিক অ্যান্সারও না, আমি আসলে করার জন্য আগ্রহীও না, আমি করব না। আর আমার প্রস্তাব পেয়েছিলেন বিসিবি থেকে? না, প্রস্তাব পাইনি, প্রস্তাব পেলেও হয়তো আমি করব না। বর্তমান টিমে যারা আছে এর মধ্যে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল বা দলকে লিড করতে পারে এরকম যদি আপনার চোখে, সাপোজ আপনার কাছে বোর্ড আপনার সিনিয়র প্লেয়ার মতামত চাইতেই পারে, সেরকম যদি মতামত চাই আপনি কাদের নাম বলবেন? 1 জন 2 জন বা 3 জন যদি আপনাকে বলা? শান্ত তো ছিল, যে শান্ত যদি স্টেপ ডাউন করেছে, শান্ত তো নাই ওই লিস্টে এখন। তা আমার কাছে মনে হয় যে 2টা প্লেয়ার আছে যাদের দিলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। একটা হলো আপনার মিরাজ, আর একটা হলো লিটন। এই 2 জন ছাড়া আমার কাছে মনে হয় যে আর কেউ ওইভাবে, আর যারা আছে তারা পারবে, কিন্তু আমি সবসময় এই 2 জনকে প্রেফার করি। আমি যখন ক্যাপ্টেন ছিলাম তখন আমি লিটনকে বোর্ডকে বলেছিলাম যে লিটনকে ভাইস ক্যাপ্টেন দেওয়ার জন্য, পরবর্তীতে যায় না। এখন বর্তমানে আমার কাছে এই 2 জন পারফেক্ট, লিটন নাইলে মিরাজ। শান্তর অধীনে বেশ অনেকগুলো ম্যাচ খেলেছেন, ক্যাপ্টেন শান্তকে আপনি 10-এ কত দেবেন? আপনি 7 দিতে পারেন। আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন হিসেবে অনেক ভালো ছিল, ও লিডারশিপ গুণটা ভালো ছিল, ক্যাপ্টেন একটা হলো ক্যাপ্টেন একরকম, লিডারশিপটা ডিফারেন্ট। তো ক্যাপ্টেনের চেয়ে লিডারশিপ কোয়ালিটিটা ভালো ছিল, আমার কাছে ওইটাই চোখে লেগেছে বেশি। বাংলাদেশের দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন ভাই আছেন এবং ফিল সিমন্সও আছেন, তাদের সঙ্গে কি কথা হয়েছে যে আপনি ওয়ানডে দলে, কারণ আমরা জানি যে ওয়ানডে দলটা বাংলাদেশ একসময় খুবই ভালো খেলতো, দল একটা এক্সপেরিয়েন্সের অভাব ফিল করছে, এটা অনেকেই বলছে ক্রিকেট সংশ্লিষ্ট, বোর্ড সংশ্লিষ্ট। আপনার ইন্টারন্যাশনাল খেলার প্রায় 1 যুগেরও বেশি আপনি খেলছেন, সো আপনার সঙ্গে কি কথা হয়েছে বা তাদের সঙ্গে, বা আপনি আপনার আগ্রহটা তাদেরকে জানিয়েছেন কি? নিবে কি নিবে না, অথবা কথা বলবে কি বলবে না, সেটা আমি মুখ দিয়ে বলাচ্ছে, যেটা আমি ছোটোবেলাতে বিশ্বাস করি যে আমি পারফর্ম করলে হয়তো আমার পারফর্মটা তখন কোচ বলেন, আপনি ম্যানেজমেন্ট বলেন অথবা বোর্ড বলেন, সবাইকে সেটা ভালো একটা বার্তা দিবে। তো মেইন কাজ হলো আমাকে পারফর্ম করাটা। তো আমি যদি রেগুলার পারফর্ম করি তো অটোমেটিক জিনিসটা আসবে। তাই আদার দেন আমি মুখে বলে এভাবে হয় না, আমি ওইভাবে বিশ্বাসও করি না। তখন ডিফিকাল্ট ছিল, এখন কিন্তু। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। কথা দিয়েও কথা রাখেনি বিসিবি। টেস্ট মর্যাদার 25 বছর পূর্তি উপলক্ষে প্রতিটা জেলা ক্রীড়া সংস্থাকে ক্রিকেট কার্নিভালের জন্য 25,000 টাকা করে দেওয়ার কথা থাকলেও 1.5 মাস পরও সেই অর্থ হাতে পায়নি সংস্থাগুলো। স্কুল ক্রিকেটের জন্য স্পন্সর প্রতিষ্ঠান গেল জানুয়ারিতে বিসিবিকে অর্থ বুঝিয়ে দিয়েছে, সে টাকাও জেলা ক্রীড়া সংস্থাগুলোকে দেয়নি বিসিবি। নিজেদের টাকায় ইভেন্ট আয়োজন করে বিপাকে কর্মকর্তারা। অসহায়ত্বের কথা জানান সময় সংবাদে। বিসিবি জানিয়েছে অভ্যন্তরীণ সমস্যার কারণে সময় মতো অর্থ দিতে পারেনি তারা। তামিম হোসেনের রিপোর্ট। বহু জায়গায় ক্রিকেট ঘুমিয়েছিল, তাদেরকে একটা ওয়েক আপ কল দেওয়া। দায়িত্ব নিয়ে টাইগারদের টেস্ট মর্যাদার 25 বছর পূর্তি আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ক্রীড়া সংস্থার ঘুম ভাঙাতে চেয়েছিলেন বিসিবি সভাপতি, কিন্তু এই আয়োজনের পেছনে আছে চরম অনিয়মের গল্প। শুধু তাই নয়, সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের অর্থ বরাদ্দ নিয়েও বিসিবির অনিয়মের চিত্র। টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী উপলক্ষে প্রতিটি জেলা ক্রীড়া সংস্থাকে বিসিবি নির্দেশনা দেয় অনূর্ধ্ব-12 ক্রিকেট কার্নিভাল আয়োজনের। প্রতি জেলায় বরাদ্দ থাকে 25,000 টাকা। নিজেদের অর্থে কার্নিভাল আয়োজন করে এখন বিপদে জেলা ক্রীড়া সংস্থাগুলো। 1.5 মাস পার হলেও জেলা ক্রীড়া সংস্থাগুলো পায়নি প্রতিশ্রুত সেই অর্থ। আমি বললাম যে তাহলে গেম ডেভেলপমেন্টে তো আমাদের 25 বছর পূর্তিতে আরো 2 আমরা বাস্তবায়ন করতে গেলে তো আসলে টাকা লাগে। উনি আমাকে বললো যে বাস্তবায়ন করেন 25 তারিখের পরে 2-3 দিন পরে আমরা টাকা দিয়ে দেবো। রিজার বা রিজার বলে আপনাদের প্রোগ্রামে বরাদ্দ আসছে কিনা, যদি বরাদ্দ আসে তাহলে আপনি ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসেন, টাকা না আসলে তো অগ্রিম টাকা ছাড়ে এই ক্রীড়া সংস্থা। শুধু কার্নিভাল নয়, প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটও হয়েছে আর্থিক অনিয়ম। বিসিবির নির্দেশনায় টুর্নামেন্ট শুরু হয় এবছরের জানুয়ারিতে। টুর্নামেন্ট শুরুর আগেই অংশগ্রহণ করা স্কুল এবং খেলা পরিচালনার জন্য জেলা ক্রীড়া সংস্থাগুলোতে অর্থ পাঠানোর কথা বিসিবির, কিন্তু এতদিনও সেটা পৌঁছায়নি। বিসিবি থেকে টাকা না পেয়ে নিজেদের পকেটের অর্থ ব্যয় করে আয়োজন করা হয় টুর্নামেন্টগুলো। অংশগ্রহণ করা স্কুলগুলো টাকা না পেয়ে ধর্ণা দেয় জেলা ক্রীড়া সংস্থায়। শুনতে হয় কটু কথাও। বিসিবির স্বেচ্ছাচারিতার শিকার জেলা ক্রীড়া সংস্থাগুলো। ওরা ট্রফি দিয়ে দিচ্ছে, এবার
প্যান্ডেল করা লাগবে, দেখো মনে করেন সমুদ্রটা করাই সকাল সন্ধ্যা ফোন অনেকবার ফোন করতে, আমি বললাম যে আপনি ঈদের সময় টাকাটা পাবেন, ফাইনালও হয়ে গেছে, তাও মনে হয় মাস দিয়ে গেছে, তাহলে এই খরচ করছে, তাহলে বিসিবির কাছে দেয়, তাহলে বিসিবি কেন টাকা দিতে আমরা লেট করি? আমাদের কাছে কোনো চেক বা অর্থ এরকম কিছু আসেনি, বরং ওই টুর্নামেন্ট করার জন্য যে আনুষঙ্গিক যে খরচ সেই টাকাটা পর্যন্ত আমরা এখনো পাইনি। যদি আপনি পারেন একটু আমাদের যদি নক করে, আর এটা ওই যে স্কুল থেকে আমাকে ফোন দিয়েছিল, এখন আমরা না কিভাবে দিব। তবে বড় প্রশ্ন, স্পন্সর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক জানুয়ারির শেষ সপ্তাহে বিসিবিকে পরিশোধ করেছে পুরো অর্থ, তাহলে সেই টাকা কোথায় গেল? ফাইনাল খেলেছে, ওই টাকাগুলো এখনো যায়নি এই বোর্ড থেকে। ম্যাচ প্রতি যে 3000 টাকা করে পায়, এগুলো একটাও যায়নি। আমাদের এখানে ইন্টারনাল ছিল, আমাদের তরফ থেকে জুন মাসের মধ্যে চলে যাওয়ার জন্য বলা হয়েছিল, জুলাইয়ের 8-10 তারিখের মধ্যে ট্রান্সফার করার ব্যাপারে করা হয়েছিল। বোর্ডেও কিছুটা পরিবর্তন এসেছে, সব মিলিয়ে যে অস্থিরতাটা ছিল এখন কেটে গেছে। আমার মনে হয় যে ওটা 3rd উইকের মধ্যে ওটা চলে যাওয়া উচিত আর কি। আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেয়ার পর বিসিবিতে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন অনেকেই, কিন্তু এসব বিতর্কিত কর্মকাণ্ডে নিজেদের প্রশ্নবিদ্ধ করছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বন্ধু নির্বাচনে সবাইকে সচেতন হতে পরামর্শ দিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বন্ধুকে মারধরের ঘটনায় 24 ঘন্টার মধ্যে জিডি তুলে নেয় নিজেকে আবারও নিরপরাধ বলেও দাবি করেন ঢাকা এক্সপ্রেস। এই দুর্ঘটনার পেছনে ফেলে এবার ব্যক্তিগত কাজে মনোযোগী হচ্ছেন তাসকিন। জাতীয় দলের নেক্সট মিশন এশিয়া কাপে বাংলাদেশ দলকে নিয়ে বড় প্রত্যাশার কথাও জানান স্পিডস্টার। প্রত্যাশা চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। দেশে ক্রিকেট পাড়ায় গত 2 দিন ধরে একটাই খবর, তাসকিন আহমেদ তার বন্ধুদের মারধর করেছেন। এ ঘটনায় স্পিড স্টারের বিরুদ্ধে থানায় জিডি করেন ভুক্তভোগীরা। পরে তাসকিন আবার স্ট্যাটাস দিয়ে জানান ঘটনা মিথ্যা, নির্দোষ তিনি। এক কথায় একেবারে হযবরল এক অবস্থা। গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সরগরম এই ইস্যুতে, বিব্রত বিসিবি। পরে পারিবারিকভাবে সমঝোতা হয় দুই পক্ষের। তারাই গিয়ে বুধবার সন্ধ্যায় অভিযোগটি তুলে নেন তাসকিনের বন্ধুরা। অভিযোগ থেকে মুক্ত হয়ে তাসকিন উড়াল দেন নিজের ব্যক্তিগত কমিটমেন্টে। ঢাকা থেকে উড়ে যান বগুড়ায়। তাসকিন আহমেদকে এক নজর দেখতে তখন উপচে পড়া ভিড় জেলা শহরে। সমর্থকদের সামলাতে হিমশিম খায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। আইন শৃঙ্খলা বাহিনীও পারেনি পরিস্থিতি সামাল দিতে। তবে এত কিছুর মধ্যেও নিজের বিরুদ্ধে কদিন ধরে চলা নানা প্রশ্নের জবাব দেন তাসকিন আহমেদ। আক্ষেপ করেন বন্ধু নির্বাচনে ভুল করায়। যেই বিষয়টা ঘটেছে এটা আসলে একটু দুঃখজনক। আমি আসলে কখনো এক্সপেক্ট করিনি। আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হইতে হবে। উইদিন 24 আওয়ার সব কিছু উইথড্র করেছে। তারা আমার ভালো চায় বলে, তারা যদি ভালোই চাইতো কোনো প্রবলেম হইলে পারিবারিকভাবেই কথা বলতো। যেহেতু আমি এখানে কোনো দোষী না, এজন্য বেশিক্ষণ যেতেও পারে না, এবং আমি চাইলেও আমার সাইড থেকে কোনো একটা অ্যাকশন নিতে পারতাম, বাট আমার বাবা সেটা করতে দেননি। সো এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। 22 গজে মানুষ তাসকিন, তাই যতই ভিন্ন কাজে যান না কেন ক্রিকেট নিয়ে সেখানে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। ঢাকা এক্সপ্রেস ও বগুড়ায় কথা বলেছেন এশিয়া কাপ নিয়ে। সমর্থকদের শুনিয়েছেন আশার কথা। আপকামিং এশিয়া কাপ আছে, যাতে আমি ভালো করতে পারি আর সুস্থ থাকি। হংকং এর সাথেও টাফ কম্পিটিশন, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সবাই এশিয়ার বেশ ভালো টিম। ডেফিনেটলি ইজি হবে না, কিন্তু মার্শাল্লাহ লাস্ট 2টা সিরিজ আপনারা দেখেছেন আমরা জিতছি, আমরা ভালো শেপে আছি, আশা করছি ভালো কিছু। বগুড়ায় হালরান স্টোর উদ্বোধন করতে গিয়েছিলেন তাসকিন আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী কেয়া পায়েল। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এবার দেশের ফুটবলের খবর। সাফ চ্যাম্পিয়ন স্কোয়াডের সবাইকে রেখে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, পূর্ব তিমুর এবং স্বাগতিক লাওস। প্রতিপক্ষ শক্তিশালী হলেও আশাবাদী ফুটবলাররা। আর সেরা 3 রানার আপের একটি পজিশনে থাকার লক্ষ্য পিটার বাটলারের। লাওসের উদ্দেশ্যে শনিবার দেশ ছাড়বে বাংলাদেশের নারীরা।
কদিন আগেই আফিদা খন্দকারের নেতৃত্বে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে বাংলাদেশ। এবার তার সামনে আরও একটা কঠিন পরীক্ষা, লাওসে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াই। সে লক্ষ্যে বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আফিদা খন্দকারকে অধিনায়ক করে 23 সদস্যের দল ঘোষণা করেছে ফেডারেশন। স্কোয়াডে সদ্য সাফজয়ী দলের সবাইকেই রেখে দিয়েছেন কোচ পিটার বাটলার। গ্রুপ এইচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর। বাছাই পর্বের 8 গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা 3 রানার্স আপ খেলবে আগামী বছর থাইল্যান্ডের মূল পর্ব। শক্তিশালী গ্রুপে থাকায় সেরা 3 রানার্স আপের একটি পজিশন পাওয়ার লক্ষ্য পিটার বাটলারের। দক্ষিণ কোরিয়া এই অঞ্চলের সেরা দল, নিঃসন্দেহে তারা আমাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। প্রথম ম্যাচ লাওসের বিপক্ষে, সেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতে আমরা এগিয়ে থাকতে চাই। সিনিয়র দলের 9 জন ফুটবলার রয়েছেন অনূর্ধ্ব-20 নারী দলের স্কোয়াডে। এশিয়ান কাপের মূল পর্বে খেলার আগে বয়সভিত্তিক দলের এই মঞ্চটাই কাজে লাগাতে চায় বাংলাদেশ। কোচ হচ্ছে আমাদের সবাইকে খেলিয়েছে সাফ আন্ডার-20-তে, যাতে আমাদের এফসিতে গিয়ে যেন কারোর ভিতরে ভয় না থাকে যে এত বড় টিমের সাথে আমরা খেলতে পারবো কি পারবো না। তো এটা হচ্ছে সবচেয়ে বড় কাজে দিবে যে সবার ভিতরে কনফিডেন্স আছে যে হচ্ছে আমরা ওখানে গিয়ে ভালো খেলবো। মাঠে রীতিমতো ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের নারীরা। মায়ানমারে এশিয়ান কাপ বাছাই পর্বের পর ঢাকায় সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্ট খেলেছে। টানা খেলার মধ্যে থাকলেও ফুটবলারদের বিশ্রামে রেখেই পরিকল্পনা সাজিয়েছেন কোচ পিটার বাটলার। তাই ক্লান্তিবোধ করছেন না কেউই। আমরা মায়ানমার থেকে খেলে আসার পরে কোচ আমাদেরকে কয়েকজনকে কিন্তু রেস্ট দিয়েছিল সাফে। আমরা কয়েকজন হচ্ছে যারা ওখানে খেলেছিলাম তারা কিন্তু মাঠে খেলিনি, বিশেষ করে আমি স্বপ্না যারা ছিলাম। তো ওখান থেকে আমাদের রিকভারিটা কোচ যেভাবে মনে করেছে আমাদেরকে দিয়েছে। এখন কোচ তখনই বলেছিল যে হচ্ছে তোমাদেরকে হচ্ছে এফসির জন্য খেলতে হবে ভালোভাবে, তো কোচ ওইভাবেই আমাদেরকে রেস্ট দিয়েছে। শনিবার এএফসির অনূর্ধ্ব-20 টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়বে বাংলার জয়িতীরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। পল্টনের জরাজীর্ণ মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বিতর্ক দিয়ে শেষ হয়েছে জাতীয় বক্সিং প্রতিযোগিতা 2025। আফরা খন্দকারকে হারিয়ে প্রথমবারের মতো অংশ নিয়েই স্বর্ণপদক জিতেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। এশিয়ান কাপে সুযোগ পেলে দেশকে স্বর্ণপদক উপহার দিতে চান তিনি। এদিকে ছেলেদের ফাইনাল ম্যাচের ফলাফল নিয়ে অসন্তোষ জানিয়েছেন আনসারের বক্সার উৎসব আহমেদ। দেয়াল থেকে স্টেডিয়ামের ভিতরে অঝরে পড়ছে পানি, চেয়ারে জমে আছে ধুলাবালির স্তূপ। কাপড় দিয়ে তা পরিষ্কার করে একটু বসার জায়গা খুঁজছেন দর্শকরা। গ্যালারিতে পৌঁছাতে রাখা হয়েছে মইয়ের ব্যবস্থা, যা দিয়ে উঠে বনের খেলা দেখেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। এমন দৃশ্য মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের এমন দুর্দশার মধ্য দিয়েই শেষ হয়েছে ঘরোয়া বক্সিংয়ের সর্বোচ্চ স্তরের টুর্নামেন্ট। 52 কেজি ওজন ক্যাটাগরির ফাইনালে নেমে প্রতিপক্ষ আফরা খন্দকারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস। 3 রাউন্ডের লড়াইয়ে শুরু থেকেই জিনাত ছিলেন আক্রমণাত্মক। অন্যদিকে আফরা খন্দকার চেষ্টা করেছেন রক্ষণ সামলে লড়াইয়ে টিকে থাকতে। গ্যালারিতে বসে উৎসাহ দিয়েছেন বোন আফিদা ও তার বাবা মা। ফাইনালে হারলেও কোনো আক্ষেপ নেই আফরার। আমি চেয়েছিলাম যে আমি 3 রাউন্ড খেলে নামবো, কারণ নকআউট হওয়াটা আসলে বাংলাদেশের মান সম্মানের একটা বিষয়, যেহেতু তো আমি ফার্স্ট থেকে ডিফেন্সিভ করে খেলার চেষ্টা করেছি। এদিকে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেয়া জিনাত বাংলাদেশের বক্সারদের টেকনিকে আরও উন্নতির পরামর্শ দিলেন। এশিয়ান গেমসে সুযোগ পেলে পদক জেতা নিয়ে আশাবাদী তিনি। বাংলাদেশি ছেলে আর মেয়ে অনেক শক্তিকার, অনেক ওরা খেলতে চায়, রাইট? আছে একটা মানুষ আছে না গিভ আপ করে, ও গিভ আপ করতে চাচ্ছে না, বাট আনফরচুনেটলি ওদের স্কিল আর টেকনিকটা তো ল্যাক করে। ছেলেদের ফাইনাল ম্যাচ নিয়ে দেখা দিয়েছিল বিতর্ক। ম্যাচের ফলাফল নিয়ে অসন্তোষ জানান আনসারের বক্সার উৎসব আহমেদ। রেফারিং ও বিচারকদের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন আন্তর্জাতিক বক্সিংয়ে প্রথম স্বর্ণপদক পাওয়া এই বক্সার। এটা কমপ্লেইন করা হয়েছে আমাদের সেক্রেটারির কাছে, ডাইরেক্ট বলছে আনসার টিম খেলতে হবে না, তোমরা চলে যাও। এটা কোন দেশে? তবে বিষয়টিকে ভিত্তিহীন বলছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। আমি হেরে যাব, হেরে গেলেই আমি বলবো যেটা নিরপেক্ষ না, এটা পক্ষপাতিত্ব হয়েছে, এটা তো ঠিক না। টুর্নামেন্টে সর্বোচ্চ 17টি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও এখনও ক্ষুব্ধ লিওনেল মেসি। অ্যাটলাসের বিপক্ষে দারুণ এক জয়ের পরও ক্ষোভ উগরে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
এদিকে জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পলের অন্তর্ভুক্তিতে ইন্টার মায়ামি এখন আরও শক্তিশালী বলে মন্তব্য করেন মেসি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন মাঠে, ফিরেই রাঙিয়েছেন জয় দিয়ে, জ্বলে ওঠেন আপন আলোয়। নিজে গোল করতে না পারলেও গোলে সহায়তা করেছেন সতীর্থদের, কিন্তু তাতে কি আর রাগ কমে? এখনও ক্ষোভে ফুঁসছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মেজর লিগ সকার কর্তৃপক্ষের দেয়া নিষেধাজ্ঞার কারণে এক ম্যাচ মাঠে নামতে পারেননি লিও। সে ঘটনার পর পেরিয়েছে বেশ কয়েকদিন, তবে এখনও তা ভুলতে পারেননি তিনি। এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না লিও। লিগস কাপে আটলাসের বিপক্ষে নাটকীয় জয়ের পরও ক্ষোভ উগড়ে দিলেন আর্জেন্টাইন সুপারস্টার। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এই ম্যাচ খেলতে বেগ পোহাতে হয়েছে তাকে। এ ধরনের বিশ্রাম চান না বলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মেসি। সেদিন তারা আমাকে খেলতে দেয়নি। এ ম্যাচে প্রথমার্ধে কিছুটা অস্বস্তিতে ছিলাম, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেষ পর্যন্ত আমরা জিতেছি। সত্যি বলতে এই গরমে আমার কাজটা বেশ কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে আগের ম্যাচে খেলতে না পারায়। যদিও বিশ্রাম ভালো একটি বিষয়, তবে আমার তো সেটার প্রয়োজন ছিল না। আমার জন্য এটা সবচেয়ে খারাপ বিষয়। আমার জন্য লড়াই করা জরুরি। আমি যত ম্যাচ খেলি ততই ভালো অনুভব করি এবং ছন্দে থাকি। এদিকে জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পল 1 বছরের জন্য ধারে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এদিন অভিষেক ম্যাচ খেলেন। তাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত মেসি। রদ্রিগোর উপস্থিতি দলের শক্তি আরও বাড়াবে বলে মনে করেন অধিনায়ক। টুর্নামেন্টের ফরম্যাট বদলে গেছে। এটি দুর্দান্ত প্রতিযোগিতা এবং এখানে জয় গুরুত্বপূর্ণ। রদ্রিগো ও আমি অনেক দিন ধরে একসঙ্গে খেলেছি। তার আগমনে দলের শক্তি আরও বেড়েছে। সে অনেক উৎসাহ নিয়ে এসেছে। সামান্য ট্রেনিং করেও সে পুরোটা সময় দৌড়েছে। আর্দ্রতা, গরম, উচ্চ তাপমাত্রা সবকিছুর মধ্যে দৌড়ানো খুব কঠিন। আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। এখন রদ্রিগো ডি পলের মতো গুরুত্বপূর্ণ একজন যোগ দিয়েছে। প্রতি বছর যেভাবে লড়ি, এবারও আমরা তেমনভাবেই লড়াই করব। MLS ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে 5 নম্বরে রয়েছে মেসি, ডি পলের ইন্টার মায়ামি। যদিও শীর্ষ 4 দলের চেয়ে 3টি ম্যাচ কম খেলেছে তারা। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের ওপর 20% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের আজ থেকে কার্যকর, জানালো হোয়াইট হাউস। ওয়াশিংটনের সঙ্গে ঢাকার 3 দফা দর কষাকষির পর ট্যারিফ কমল 15%। মৌলিক সংস্কারের 19 বিষয়ে ঐকমত্য, জাতীয় সনদের আইনি ভিত্তি চায় জামায়াত এনসিপি। গেজেট প্রকাশের পক্ষে বিএনপি, বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক হবে আরেক দফা আলোচনায়। একমাত্র জামায়াতকেই কিনতে পারেনি আওয়ামী লীগ, বাকিদের নানা প্রলোভনে হাত করে শেখ হাসিনা সরকার, দাবি গোলাম পরওয়ারের। নিশ্চিত পতন ঠেকাতেই চাপানো হয় নিষিদ্ধের খড়গ। ডাকসু নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনা, সব প্যানেলেই থাকছে গণ অভ্যুত্থানের পরিচিত মুখ। নারী ও সংখ্যালঘু প্রতিনিধি নিশ্চিতে জোর, ফ্যাক্টর হতে পারে স্বতন্ত্ররাও। এবং এখনো বিবর্ণ মাইলস্টোন ক্যাম্পাস, কাউন্সেলিংয়ে ধীরে ধীরে কাটছে শিক্ষার্থীদের মানসিক ধকল। বিষণ্ণতা থেকে সন্তানকে বাঁচাতে দ্রুত পাঠদান চালুর অনুরোধ বাবা মায়ের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।